সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ফোকাস একাডেমি কর্তৃক আয়োজিত আইসিটির আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই আমাদের ফোকাস একাডেমিকের সাথে পরিচিত হয়ে গেছেন এবং ইতিমধ্যেই আপনারা অনেকেই আমাদের আইসিটির একটি ক্লাস করেও ফেলেছেন। আজকে বলা চলে আমাদের আইসিটির দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা দেখার চেষ্টা করেছিলাম আইসিটিরই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে সেই দ্বিতীয় অধ্যায়ের উপরে আলোচনা। আজকের ক্লাসেও তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সেটি দেখার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বেশ কিছু শিক্ষার্থী যোগদান করে ফেলেছেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে একটু কষ্ট করে আপনাদের বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে বা আপনাদের সহপাঠীদের সাথে অবশ্যই এই ক্লাসটি একটু শেয়ার করে নেওয়ার জন্য। আমি আবারও বলছি, আজকের এই ক্লাসে আমরা মোটামুটিভাবে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার যেটি আছে, আমাদের আইসিটির দ্বিতীয় যে চ্যাপ্টারটি আছে সেটি দেখার বা সেটি শেষ করার চেষ্টা করব। কারণ ইতিমধ্যেই একটা ক্লাসে আমরা বলা যেতে পারে এই অধ্যায়টার প্রথম যে অংশটুকু ছিল সেটি কিন্তু শেষ করে ফেলেছে। তার কারণে আজকের এই ক্লাসে আমরা দ্বিতীয় যে অংশটি আছে সেটি মূলত দেখার চেষ্টা করব। আরো স্পেসিফিকলি যদি আমি বলার চেষ্টা করি, আজকের এই ক্লাসে আমরা আমাদের যে কেবল আছে, আমরা প্রত্যেকে জানি তার মাধ্যম মানে হচ্ছে তথ্য বা ডেটা যে যায় সেটার জন্য দুইটা মাধ্যম হতে পারে। একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তার বিহীন মাধ্যম। মানে একটা হচ্ছে ওয়্যার্ড মাধ্যম বা ওয়্যার্ড মিডিয়া আর একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া। আমরা প্রত্যেকে কিন্তু জানি একটা হচ্ছে তার দিয়ে যায় আর একটা হচ্ছে তার ছাড়া যায়। আজকের ক্লাসে আমরা এই তার দ্বারা যেটুকু যায় সেখান থেকেই বলা যেতে পারে আলোচনা শুরু করব। তবে আলোচনা শুরু করার আগে আপনারা কে কোথা থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন একটু কষ্ট করে মন্তব্যের ঘরে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় 10 জনের কাছাকাছি শিক্ষার্থী আছেন। তাদের কাছে একটু অনুরোধ থাকবে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কোন ব্যাচের শিক্ষার্থী সেটুকু একটু জানাবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কুতুব ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। একই সাথে আমরা দেখতে পাচ্ছি তাসমিমা ইয়াসমিন আপু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম আপু। অন্যরাও কে কোথা থেকে দেখছেন একটু জানানোর চেষ্টা করবেন। এরই ফাঁকে চলুন আমরা একটু হালকা করে দেখে ফেলার চেষ্টা করি আজকের আলোচ্য বিষয়গুলো। আজকের ক্লাসে মোটামুটিভাবে আমরা যেটি আগেই বলেছি, আমরা দেখার চেষ্টা করব দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। আমরা আজকের ক্লাসে কথা বলার চেষ্টা করব আইসিটি দ্বিতীয় অধ্যায় এটি নিয়ে, এবং এই ক্লাসে মোটামুটিভাবে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের কেবল থেকে। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি ভাই আমাদের আলোচনা শুরু হতে পারে কেবল। কেবলের মধ্যে আমরা জানি 3 রকমের কেবল আছে। যেই 3 রকমের কেবলের কথা কিন্তু গত ক্লাসেই আমরা অনেকটুকু পড়ে ফেলেছি। তাই এই কেবলগুলোর একটু পর থেকে আমরা শুরু করব। এর পরবর্তীতে আমরা জানি আমাদের বেশ কিছু ভাই ওয়েভ আছে, বা বলা যেতে পারে বেশ কিছু তরঙ্গ আছে, ঠিক আছে। আমরা আজকের এই ক্লাসে এই তরঙ্গ নিয়েও কথা বলার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে জানেন রেডিও ওয়েভ আছে, ইনফ্রারেড ওয়েভ আছে, এছাড়াও আমাদের প্রতিদিনের যে ব্যবহার করার যে ওয়েভগুলো আমরা জানি প্রত্যেকে, আমাদের মাইক্রোওয়েভ যেটি আমরা বলা যেতে পারে আমাদের টেলিভিশনে অনেক বেশি ব্যবহৃত হয়, এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, ঠিক আছে। এরপর আমাদের এই ওয়েভ শেষ হওয়ার পর আমরা জানি আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে হটস্পট। আমাদের ভাই একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে হটস্পট। আমরা এই হটস্পট নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করব, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাশফিকা মারিয়া আপু জানিয়েছেন তিনি বগুড়া থেকে দেখছেন, এইচএসসি 26 ব্যাচ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের আবু বকর সিদ্দিক ভাই আমাদেরকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। ইমতিয়াজ জিহাদ ভাই রামগতি লক্ষ্মীপুর, অসাধারণ একটা জায়গা থেকে দেখছেন। এই রামগতি লক্ষ্মীপুরে একটা গুরুত্বপূর্ণ একটা চর আছে। আমরা জানি চর আলেকজান্ডারটা কোথায় অবস্থিত? ইমতিয়াজ জিহাদ ভাই, এই প্রশ্নটা আপনার জন্য, একটু বলার চেষ্টা করবেন। আমাদের একটা সহজ প্রশ্নটা হচ্ছে চর আলেকজান্ডার, এটা বাংলাদেশের একটা চর। আপনাকে বলতে হবে ভাই এই চরটি কোথায় অবস্থিত, ঠিক আছে। একটু বলার চেষ্টা করবেন ভাই যে চর আলেকজান্ডার এটা কোথায় অবস্থিত, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি
রামিম মোস্তফা ভাই, উনি হচ্ছে দেখছেন চট্টগ্রামের চকবাজার থেকে, ঠিক আছে। এই চকবাজার নামটা আসলে খুবই বলা যেতে পারে মানে একটু বিদঘুটে টাইপের, ঠিক আছে। কেন বিদঘুটে সেটা আমি বলি। কারণ হচ্ছে প্রতিটা জায়গায়, আপনি ঢাকা শহরে থাকেন, আপনি কোনো না কোনো একটা জায়গায় চকবাজার খুঁজে পাবেন। আপনি কুমিল্লাতে থাকেন, আপনি চকবাজার খুঁজে পাবেন। আপনি চট্টগ্রামে যান, আপনি চকবাজার খুঁজে পাবেন। মানে চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, কুমিল্লা বলেন, প্রতিটা জেলাতেই আমি দেখেছি কোথাও না কোথাও একটা চকবাজার আছে, ঠিক আছে। একটা কমন জিনিস আমাদের, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাশফিয়া জাহান সাইফা আপু, উনি জানিয়েছেন তিনি কুমিল্লা থেকে দেখছেন, ঠিক আছে। কুমিল্লা থেকে দেখছেন, অসম্ভব ভালো একটা ব্যাপার। আপুর কাছে আমাদের একটা প্রশ্ন, এই কুমিল্লার আমাদের মানে যে যেখান থেকে দেখছেন তাকে হচ্ছে আমরা অঞ্চল ভিত্তিক কিছু প্রশ্ন করব বলা যেতে পারে। এই কুমিল্লার একজন নারী আছেন যিনি আমাদের দেশের নারী শিক্ষায় অনেক বেশি অবদান রেখেছেন। বলতে হবে আপনাকে সে নারীর নাম কি। কুমিল্লার একজন নারীর নাম বলতে হবে যিনি নারী শিক্ষায় অনেক বেশি অবদান রেখেছেন এবং যিনি আমাদের এই পুরো ভারত উপমহাদেশে নারী হয়ে তিনি নবাব উপাধি পেয়েছেন। বলতে হবে সেই নারীর নাম কি। তিনি কুমিল্লার একজন গর্ব বলা যেতে পারে, ঠিক আছে। এরপর মনসুরা খাতুন আপু তিনি জানাচ্ছেন, রামিম মোস্তফা ভাই বলতেছে রোকেয়া শাখাওয়াত হোসেন। উত্তরটা কিন্তু ভুল ভাই, রোকেয়া শাখাওয়াত হোসেন কিন্তু কুমিল্লার না। আমরা বলেই দিয়েছি কুমিল্লার একজন নারীর কথা বলতে হবে যিনি নবাব উপাধি পেয়েছেন, ঠিক আছে। ট্রাই করেন আবার। এরপর মনসুরা খাতুন আপু তিনি জানিয়েছেন তিনি চাঁদপুর থেকে দেখছেন। আমাদের আপুর কাছে প্রশ্ন হচ্ছে, আপনাকে বলতে হবে বাংলাদেশের এই চাঁদপুরে কোন দুটি গুরুত্বপূর্ণ নদী মিলিত হয়েছে। চাঁদপুরে কোন দুটি গুরুত্বপূর্ণ নদী মিলিত হয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান দুটি নদী মিলিত হয়েছে চাঁদপুরে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে সেই দুটি নদীর নাম কি। যিনি চাঁদপুরের আপু আছেন, মনসুরা খাতুন আপু চাঁদপুরের মানুষ, একটু উত্তর দিয়ে আমাদেরকে জানাবেন সেই দুটি নদীর নাম কি, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আনিশা হক আরশি আপু, উনি আমাদেরকে জানাচ্ছেন তিনি সিরাজগঞ্জ থেকে দেখছেন। আমাদের সিরাজগঞ্জের একটা পরিচিত জায়গা আছে, নাম হচ্ছে কড্ডার মোড়। নিশ্চয়ই আনিশা আপু জায়গাটা চেনেন, কড্ডার মোড়। এই কড্ডার মোড় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এছাড়াও সিরাজগঞ্জেও বিখ্যাত কিছু নেতা জন্ম নিয়েছেন, আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। চমৎকার। কাশফিয়া জাহান সাইফ আপু কিন্তু এতক্ষণে উত্তরটা খুঁজে নিয়ে চলে আসছেন। তিনি জানাচ্ছেন ওই নারীর নাম হচ্ছে নবাব ফয়জুন্নেসা। নবাব ফয়জুন্নেসা হচ্ছে কুমিল্লার একজন বিখ্যাত নারী এবং এই মানুষটা একজন নারী হয়েও তিনি নবাব উপাধি পেয়েছিলেন। আইসিটির কাট্টাখোট্টা বিষয়ে যাওয়ার আগে আমরা এই নারীকে আজকের ক্লাসে একটু স্মরণ করতে চাই, কেননা ওনার নাম যেহেতু চলেই এসছে ওনার কথা বলা দরকার। নবাব ফয়জুন্নেসা কুমিল্লার অত্যন্ত পরিচিত এবং বলা যেতে পারে একটা ঐতিহাসিক চরিত্র। কেননা নবাব ফয়জুন্নেসার নামে কুমিল্লাতে রয়েছে অনেক ভালো একটা বালিকা বিদ্যালয়, নবাব ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়, আমরা চিনি অনেকে। এছাড়া কুমিল্লার লাকসামে ওনার বাড়ি আছে। ব্যাপারটা যেটা হয়েছিল, নবাব ফয়জুন্নেসা যেই সময়টাতে ছিলেন তখন একবার ইংরেজরা রাস্তা সংস্কার করতে চেয়েছিল। তো রাস্তা সংস্কারের জন্য স্বাভাবিকভাবে অর্থের প্রয়োজন। ইংরেজরা তখন লন্ডনে চিঠি লিখে পাঠালো যে টাকার প্রয়োজন, টাকা যেন লন্ডন থেকে পাঠানো হয়। তখন লন্ডন থেকে জানানো হলো যে স্থানীয়ভাবে তোমরা টাকা সংগ্রহ করো এবং রাস্তাটি নির্মাণ করো, কিছুদিন পর লন্ডন থেকে তোমাদেরকে টাকা পাঠানো হবে। তখন স্থানীয়ভাবে এইখানে যারা শাসক ছিলেন, মানে হচ্ছে এখানে যে ইংরেজ শাসকরা ছিলেন, তারা দেখলেন যদি টাকা আসতে দেরি হয় তাহলে বর্ষা চলে আসবে, আর বর্ষা আসলে কোনোভাবেই এখানে রাস্তার নির্মাণ করা যাবে না। তখন তারা যেটা করলো, স্থানীয় যেসব রাজারা আছেন, স্থানীয় যেসব জমিদাররা আছেন, তাদের কাছে টাকা চাইতে শুরু করলো ইংরেজরা যখন টাকা চাইতে শুরু করলো স্থানীয় জমিদারদের কাছে, প্রত্যেকটা জমিদারই বলা যেতে পারে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তখন যে নারী টাকা দিতে এগিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন ফয়জুন্নেসা ইংরেজদেরকে টাকা দিলেন রাস্তা মেরামত করার জন্য। কুমিল্লার রাস্তা মেরামত করা হলো। এরপর কুমিল্লার রাস্তা মেরামত করা হওয়ার পর ইংরেজদের টাকা যখন এসে পৌঁছালো, এরপর ইংরেজরা ফয়জুন্নেসার কাছে গেল টাকা ফেরত দেওয়ার জন্য। যখন তারা ফয়জুন্নেসার কাছে টাকা ফেরত দিতে চাইল, ফয়জুন্নেসা ভিতর থেকে বলে উঠলেন, ফয়জুন্নেসা একবার যেটা দেয় সেটা চিরদিনের জন্যই দেয়। ফয়জুন্নেসা কখনো তার দান ফেরত নেয় না।
ইংরেজরা খুব স্বাভাবিকভাবে ভারতীয় উপমহাদেশের একজন বাঙালি মুসলিম নারীর এতটা আভিজাত্য দেখে প্রচণ্ড মুগ্ধ হলো। তারা এই কথাটা রানী ভিক্টোরিয়াকে লিখে জানালো। রানী ভিক্টোরিয়া তখন বললেন তাকে অর্থাৎ ফয়জুন্নেসাকে কোন একটা উপাধিতে ভূষিত করা হোক। তখন ইংরেজরা অনেক ভেবেচিন্তে ওনাকে অর্থাৎ ফয়জুন্নেসাকে উপাধি দিল। তারা তাকে গিয়ে বলল আপনাকে ইংরেজদের পক্ষ হতে বেগম উপাধি দেওয়া হচ্ছে। তখন পর্দার অন্তরাল থেকে মুসলিম নারী হওয়ার কারণে ফয়জুন্নেসা মানুষের সামনে সরাসরি আসতেন না। পর্দার অন্তরাল থেকে ফয়জুন্নেসা বলে উঠলেন ইতিমধ্যেই ফয়জুন্নেসার বিবাহ হয়েছে, তার কারণে ফয়জুন্নেসা ইতিমধ্যেই মুসলিম আইন অনুসারে বেগম হয়েছে, তার আলাদা করে আর বেগম উপাধির প্রয়োজন নেই। ইংরেজরা অবাক হলেন। তারা আবার পাল্টা চিঠি লিখলেন রানী ভিক্টোরিয়ার কাছে যে এই নারী তো বেগম উপাধি নেননি, তাকে তাহলে কি উপাধি দেওয়া যেতে পারে। তখন ইংরেজরা চিন্তা করলেন এমন একটা উপাধি দেওয়া হোক যেই উপাধিটা এতদিন পর্যন্ত বা এখন পর্যন্ত কোনো নারীকেই আর দেওয়া হয়নি। আর তখনই ফয়জুন্নেসাকে এই নবাব উপাধিটাতে ভূষিত করা হয়েছিল। এতটাই ঐশ্বর্যমণ্ডিত বা ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ ছিলেন নবাব ফয়জুন্নেসা। আসুন এইবার আমরা আমাদের যেই আলোচ্য বিষয় অর্থাৎ আইসিটি ক্লাস সেটিতে প্রবেশ করি। মনসুরা খাতুন আপু একদম ঠিকঠাক উত্তর ছুড়ে দিয়েছেন। ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি চাঁদপুর থেকে ক্লাসটা দেখছেন, তার কাছে জিজ্ঞেস করেছিলাম চাঁদপুরে কোন দুই নদী মিলিত আছে। একদমই ঠিকঠাক উত্তর দিয়েছেন পদ্মা মেঘনা। আমাদের এই দুই নদীর মিলিত স্থান হচ্ছে চাঁদপুর। আসুন এইবার চাঁদপুরের গল্প ফুলে ফয়জুন্নেসার কাহিনী রেখে তুলে এবার আমরা আলোচনা শুরু করি আইসিটি সম্পর্কে। আজকের ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব কেবল নিয়ে, এরপর আমরা কথা বলার চেষ্টা করব ওয়েভ নিয়ে, এরপর আমরা কথা বলার চেষ্টা করব ভাই হটস্পট নিয়ে, আমরা কথা বলার চেষ্টা করব হটস্পট নিয়ে। এছাড়াও আমাদের আজকের ক্লাসে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আমরা প্রত্যেকে জানি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপোলজি। আজকের ক্লাসে আমরা এই টপোলজি এই ব্যাপারটাও দেখার চেষ্টা করব। একই সাথে সাথে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং, আমরা এই ক্লাউড কম্পিউটিং বিষয়টিও দেখার চেষ্টা করব। ক্লাউড কম্পিউটিং এই ব্যাপারটাও হচ্ছে আমরা আজকের ক্লাসেই দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা বুঝতে পারছি আমাদের এই ক্লাসে অনেকগুলো আলোচ্য বিষয় আছে, এগুলোই আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে এইবার আমরা আলোচনা শুরু করতে পারি। আমাদের প্রথমেই যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে কেবল। তাহলে চলো বন্ধুরা আমরা একটু দেখতে শুরু করি কেবল। ওকে, তার আগে কেবলে যাওয়ার আগে আমরা একটু বলে রাখা ভালো আমাদের এই ক্লাসগুলো সম্প্রচার হচ্ছে বা এই ক্লাসগুলো প্রচার হচ্ছে মূলত একাডেমিক মাস্টার কোর্সের আন্ডারে। আমাদের সামনেই একটা কোর্স আছে যেটির নাম হচ্ছে মাস্টার কোর্স। এই কোর্সে আমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা প্রত্যেকটা শাখার শিক্ষার্থীদের জন্যই আমরা কিন্তু ভাই অনেকগুলো সাইকেল নিয়ে এসছি। অর্থাৎ তুমি যদি ভাই সায়েন্সের হও তাহলে তোমার জন্য কোর্স থাকছে, তুমি যদি আর্টসের হও তোমার জন্য কোর্স থাকছে, তুমি যদি ভাই আমাদের মানবিকের হও তোমার জন্য কোর্স থাকছে। একই সাথে যে বিষয়গুলো আমাদের সবার আছে, যেমন মনে করা হচ্ছে বাংলা, হচ্ছে ইংরেজি এবং হচ্ছে আইসিটি, এই বিষয়গুলোতেও তোমাদের জন্য কোর্স থাকছে। ঠিক আছে, তাহলে চলো আমাদের যারা যারা আগ্রহী শিক্ষার্থী আছো তারা কষ্ট করে নিচের যে নাম্বারটি আছে সেই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করে তোমরা জয়েন করে ফেলতে পারবে। ঠিক আছে, এই পর্যায়ে আমরা আর কোর্স না নিয়ে কথা বলি, এবার একটু আমরা দেখার চেষ্টা করি কো এক্সিয়াল কেবল সম্পর্কে। কো এক্সিয়াল কেবল সম্পর্কে আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মন্তব্যের ঘরে অনেকেই বলার চেষ্টা করছে নেটের কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের এইখানে আসলে বৃষ্টি হবে হবে করছে, একটু বাতাস বইছে, এই কারণে হয়তো কিছুটা নেটের সমস্যা হতে পারে, কিন্তু এখন একদম ঠিকঠাক শুনতে পাওয়ার কথা, এখন একদমই ঠিকঠাকভাবে শুনতে পাওয়ার কথা। তানু আপু মন্তব্য করেছেন, আমরা দেখতে পাচ্ছি মাসুম বিল্লাহ ভাই মন্তব্য করেছেন, মানসুরা খাতুন আপু মন্তব্য করেছেন যে নেটের কিছুটা সমস্যা হচ্ছে। এখন আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এখন ঠিকঠাকভাবে শুনতে পাওয়ার কথা, এখন ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে মন্তব্যের ঘরে জানাবেন। একটু আপনারা জানানোর চেষ্টা করবেন ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আশা করি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন। এই পর্যায়ে আমরা একটু দেখার চেষ্টা করি কো এক্সিয়াল কেবল সম্পর্কে। আমরা জানি একদম আলামিন ফাহাদ ভাই বলেছেন একদমই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কো এক্সিয়াল কেবল যেই কেবলটা
সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওই কেবলটাকেই বলা যেতে পারে আমাদের কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, কোএক্সিয়াল কেবল। আচ্ছা, তানু আপু 3 নম্বর চ্যাপ্টারে ক্লাস দেবেন কবে? আপু আসলে আমরা ধারাবাহিকভাবে যাব, সো আজকে আশা করতেছি আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো। দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই আমরা 3 নম্বর চ্যাপ্টার শুরু করব। আসলে যে ব্যাপারটা বলা উচিত সেটা হচ্ছে, আমি জানি এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে কিছুটা সহজ, কিন্তু তুলনামূলকভাবে সহজ হওয়ার কারণেই এই চ্যাপ্টারটা আমাদের ভাই খুবই খুবই পরীক্ষার হলে অ্যান্সার করতে মন চায়, যে কারণে বেশিরভাগ শিক্ষার্থী আমরা এই চ্যাপ্টারটা থেকে অ্যান্সার করি। সো দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা একটু আমাদেরকে দেখে যেতে হবে। ঠিক আছে, আসেন আমরা দেখার চেষ্টা করি কোএক্সিয়াল কেবল সম্পর্কে। আমরা প্রত্যেকে জানি কোএক্সিয়াল কেবল হচ্ছে অনেক বেশি ব্যবহৃত। তাহলে ব্যবহারের দিক থেকে যেই কেবলটা সবচেয়ে বেশি এগিয়ে আছে বলা যেতে পারে সেটাই হচ্ছে এই কোএক্সিয়াল কেবল। এর পরবর্তীতে আমরা যদি আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এই কোএক্সিয়াল কেবলে সাধারণত তামা অথবা কপার, আমরা জানি ইংরেজিতে হচ্ছে ভাই কপার, বাংলাতে হচ্ছে তামা অথবা কপার ব্যবহার করা হয়। অর্থাৎ ভিতরের দিকটাতে এই তারটা উপাদান, মানে এই তারটা তৈরি করার যে উপাদান সেখানে হচ্ছে তামা বা কপার, ঠিক আছে, ব্যবহার করা হয়। এরপর আমাদের এই কোএক্সিয়াল কেবলের কয়েকটা অংশ থাকে। আপনারা একটু আমাকে বলেন কোএক্সিয়াল কেবলের অংশগুলা কি কি, একটু বলার চেষ্টা করেন। আবু সালেহ রাহাত ভাই, এই চ্যাপ্টার ভাল লাগে না, কিন্তু ভাই পরীক্ষার হলে একটাবার আমারে বলেন তো, এই চ্যাপ্টার ভালো লাগুক আর না লাগুক, পরীক্ষার হলে কোন চ্যাপ্টার থেকে বেশি অ্যান্সার করেন? আমি নিশ্চিত আপনি বলবেন ভাই এই চ্যাপ্টার থেকে আর 3 নম্বর চ্যাপ্টারটা থেকেই বেশি অ্যান্সার করা হয়। ঠিক আছে, আচ্ছা রিন্টু ভাই, এই জায়গাটুকু আলোচনা করা হয়েছিল, কিছু কিছু তথ্য বাকি ছিল, আমরা সেই তথ্যগুলো বলে সামনের দিকে এগিয়ে যাব। ওকে, তারপর যেটি বলছিলাম, আমাদের কোএক্সিয়াল কেবলের অংশ কতটি এবং কি কি, একটু উত্তর করার চেষ্টা করবেন। কোএক্সিয়াল কেবলের অংশ কতটি এবং কি কি, একটু বলার চেষ্টা করবেন। কোএক্সিয়াল কেবলের অংশ কয়টা ভাই? একটা তার, কোএক্সিয়াল কেবল যে তারটা থাকে এই তারটার মধ্যে কয়টা পার্ট আছে বা কয়টা অংশ আছে এবং এগুলোর নাম কি কি, একটু দ্রুততার সাথে আমাদেরকে বলার চেষ্টা করবেন। কোএক্সিয়াল কেবলের কতটি অংশ আছে এবং এগুলোর নাম কি কি, একটু বলার চেষ্টা করি। আমরা আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। একটু আমরা জানার চেষ্টা করব এটির কি কি অংশ আছে। ঠিক আছে, এরপর এই অংশগুলোর পাশাপাশি আমরা জানি এটার ব্যান্ডউইথ মানে হচ্ছে এটার স্পিড হচ্ছে 10 Mbps, খুব বেশি না। ওকে, আবু সাইদ ভাই বলেছেন দুটি, ভাই উত্তরটা হয় নাই কিন্তু। এরপর বেলি আপু বলার চেষ্টা করছেন এটার অংশ হচ্ছে 5টি, আপু আপনার উত্তরটাও হয় নাই। ঠিক আছে, এরপর আবু সালেহ রাহাত ভাই বলতেছে দুটি, একটা হচ্ছে ইউটিপি আর এসটিপি। আবু সালেহ রাহাত ভাই আপনার উত্তরটা কি হয়েছে? একটাবার চিন্তা করেন, ইউটিপি মানে কি আর এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার আর ইউটিপি মানে হচ্ছে আনফিল্ডেড টুইস্টেড পেয়ার। ভাই আমরা কি টুইস্টেডে গেছি? আপনি একটাবার চিন্তা করেন, আমরা কি এই যে টুইস্টেড আপনি যেটা বলছেন ওইটাতে গেছি কিনা? উত্তর হচ্ছে ওইটাতে যাই নাই। এরপর আমাদেরকে মনসুর কামাল নান্নু, আমরা জানি এটা হচ্ছে নুবাহাপুর আইডি, উনি বলতেছেন দুইটা অংশ আছে, থিননেট এবং থিকনেট। আপু থিননেট এবং থিকনেট হচ্ছে অংশ না। আমাদের এই কোএক্সিয়াল কেবলের প্রকার কোএক্সিয়াল কেবল দুই প্রকারের হয়। একটা হচ্ছে থিননেট আর একটা হচ্ছে থিকনেট। আরেকটা হচ্ছে থিকনেট। ঠিক আছে, থিননেট এবং হচ্ছে থিকনেট, এইটা হচ্ছে প্রকারভেদ। ঠিক আছে, আপনাকে আমি প্রকারভেদ জিজ্ঞেস করে নাই, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি এই তারটার ভিতরে অংশ কয়টা। এতক্ষণ পর আমাদের জুবায়ের হোসেন নিলয় ভাই একদম পারফেক্ট, এরপর সামিরা ইসলাম উনিও পারফেক্ট। ওনারা দুজন আমাদেরকে ফার্স্ট টাইম বলতেছে ভাই এই তারের অংশ হচ্ছে 4টি। এই তারের অংশ কতটি ভাই? এই তারের অংশ হচ্ছে 4টি। ঠিক আছে, কোএক্সিয়াল কেবলের 4টা অংশ আছে। এই পর্যায়ে একটু বলার চেষ্টা করেন এই 4টা অংশের নাম কি? আমরা আপনাদেরকে যেটি বলার চেষ্টা করছি, কোএক্সিয়াল কেবলের প্রকার হচ্ছে এই দুটি, থিননেট থিকনেট। আপনি পড়ে আসছেন, একটাকে বলা হয় 10^2, আরেকটাকে বলা হয় 10^5, আপনি পড়ে আসছেন এগুলা। ঠিক আছে,
এর পাশাপাশি তারের অংশ হচ্ছে 4টা। এবার আপনাকে বলতে হবে এই 4টা অংশের নাম কি। তাসমিয়া জিনাত আপু বলেছেন 3টা, আপু 3টা না, অংশ হচ্ছে 4টা। প্রশ্ন হচ্ছে এই 4টি অংশের নাম কি, বলার চেষ্টা করবেন একটু মন্তব্যের ঘরে, ঠিক আছে? একটু বলতে হবে অংশগুলোর নাম কি কি। এই ফাঁকে আমরা একটু দেখে ফেলবো সর্বোচ্চ, মানে কোএক্সিয়াল কেবলের দৈর্ঘ্য সর্বোচ্চ কতটুকু হতে পারে। সর্বোচ্চ হতে পারে 200 থেকে 500 মিটার। এর বেশি যদি যেতে হয়, মানে 200 থেকে 500 মিটারের বেশি যদি যেতে হয়, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে রিপিটার। আমাদেরকে ব্যবহার করতে হবে রিপিটার। অর্থাৎ রিপিটার ব্যবহার করে প্রথমে ধরেন এতটুকু গেছেন, তারপর একটা রিপিটার ব্যবহার করবেন, তারপর আরো অনেকটুকু আপনি যেতে পারবেন। এইভাবে মূলত আমরা এগিয়ে যেতে পারি, ঠিক আছে? এরপর এখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, ঠিক আছে? এই ফাঁকে সম্রাট হোসেন জিজ্ঞেস করছেন 26 ব্যাচের কি কোর্স আছে। সম্রাট ভাই, আমরা যেটা আগেই বলে ফেলেছি, একটু দেখেন ভাই, আমরা আগেই হচ্ছে এই ব্যাপারটা আলোচনা করেছি। দেখেন, মাস্টার কোর্স 2026, এই কোর্সটা মূলত 26 ব্যাচের জন্যই, ঠিক আছে? এইটা 26 ব্যাচের জন্যই, অর্থাৎ যারা এই বছর এইচএসসিতে বসতে চলেছে 2025 ব্যাচের যারা, তাদের কোর্স অলরেডি শেষ করে দেওয়া হয়েছে এবং তারা এইবার বলা যেতে পারে এখন তারা মডেল টেস্ট দিচ্ছে, এইচএসসির আঙ্গিকে তারা মডেল টেস্ট দিচ্ছে। এই কোর্সটা আনাই হয়েছে 26 ব্যাচের জন্য, ঠিক আছে? আপনি একটু কষ্ট করে নাম্বারগুলোতে যোগাযোগ করলেই পাবেন, ঠিক আছে? এরপর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। এরপর আমরা যেটা বলার চেষ্টা করছিলাম থিন নেট, থিক নেট, তারপর এখানে বাঁকানো কোণ 360 ডিগ্রি, অর্থাৎ এটাকে যেইভাবে খুশি আমরা সেইভাবে বাঁকাতে পারবো, যেইভাবে খুশি সেইভাবে বাঁকাতে পারবো। এর পরবর্তীতে ইন্টারফারেন্স রেটিং অপেক্ষাকৃত ভালো, মানে এইটার মধ্য দিয়ে যখন হচ্ছে ডেটা যাচ্ছে তখন আশেপাশে ডেটার ইন্টারফারেন্স করে কিনা সেটার কথা বলা হচ্ছে। খরচ তুলনামূলকভাবে দামি, মানে গত ক্লাসে এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ভাই টুইস্টেড পেয়ার কেবলের তুলনায়, টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় এই কেবলটা তুলনামূলকভাবে একটু দামি, তুলনামূলকভাবে এটাতে খরচ বা দাম বেশি পড়বে। এরপর গত ক্লাসে আমরা আলোচনা করে শেষ করেছিলাম ইথারনেট, ইথারনেটের কথা। আপনারা অনেকেই গত ক্লাসে এটা জিজ্ঞেস করেছিলেন যে ভাই ইথারনেট জিনিসটা কি। আমরা ওই ক্লাসেই ইথারনেট নিয়ে কথা বলেছিলাম। এই কেবলটার সাহায্যে, অর্থাৎ হচ্ছে আমাদের এই কোএক্সিয়াল কেবলের সাহায্যে ইথারনেট বাস্তবায়ন করা যায়। এরপর লাস্টে আমরা যেটা দেখার চেষ্টা করেছিলাম এইটার ব্যবহার, অর্থাৎ কোথায় কোথায় এইটা ভাই ব্যবহার হয়। আমরা তখনই দেখতে পেয়েছিলাম আমাদের অতি পরিচিত টেলিভিশন কিংবা কেবল টিভি কিংবা সিসিটিভি কিংবা বলা যেতে পারে কম্পিউটারের যে নেটওয়ার্ক, প্রত্যেকটা জায়গাতেই এটা ব্যবহৃত হয়, প্রত্যেকটা জায়গাতেই এইটা ব্যবহৃত হয়, ঠিক আছে? আশা করি আপনাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার। এরপর আমরা যেটি দেখার চেষ্টা করছি, আমাদের অনেক শিক্ষার্থী উত্তর দিয়েছেন যে ভাই অংশগুলা কি কি, অংশগুলা কি কি। আমরা দেখতে পাচ্ছি মাসফিকা মারিয়াপো একদম সবার লাস্টে চমৎকার হবে বলে দিয়েছে যে ভাই 4টা অংশ আছে, একদম মাঝখানে যেটা, একদম মাঝখানে যেটা, যেটা আসলে তামার তৈরি, ওটাকে বলে কন্ডাক্টর, ওটাকে বলে কন্ডাক্টর, একদম মাঝখানেরটা, একদম মাঝখানেরটা। এরপর কন্ডাক্টরের যদি একটু উপরে ওঠেন, কন্ডাক্টরের যদি একটু উপরে ওঠেন, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ইনসুলেশন, সেটা হচ্ছে ভাই ইনসুলেশন। তাহলে একদম ভিতরে থাকতেছে কন্ডাক্টর, তারপরে থাকতেছে হচ্ছে ইনসুলেশন, তারপরে থাকতেছে হচ্ছে ভাই ইনসুলেশন। এখন এই ইনসুলেশনটা কিসের তৈরি? এই ইনসুলেশনটা সাধারণত প্লাস্টিক দিয়ে, এক প্রকার ফোম আছে, তাহলে এটা প্লাস্টিক ফোমের তৈরি, এটা ভাই প্লাস্টিক ফোমের তৈরি। আগেরটা আমি আপনারা বলে দিচ্ছি, কন্ডাক্টর হচ্ছে তামার তৈরি বা কপারের তৈরি, তামার তৈরি বা কপারের তৈরি। এর উপরে আছে ইনসুলেশন, এটা প্লাস্টিক ফোমের তৈরি। এরপরে এরপরে আমরা দেখতে পাই এক ধরনের এইরকম ম্যাশ, এইরকম ম্যাশ বা জালিকা, ম্যাশ বা জালিকা, ওইটা দিয়ে জিনিসটাকে মোড়ানো হয়। তাহলে এইবার আমরা 3 নাম্বার যে লেয়ারটা, 3 নাম্বার লেয়ারটা হচ্ছে ম্যাশ বা জালিকা, মেশ বা জালিকা, এইটা দেখতে পাই। এবং মেশ বা জালিকা এইটা কি দ্বারা তৈরি হয়? ওই সেম জিনিস দ্বারা, অর্থাৎ মেশ বা জালিকাও তৈরি হয় তামা দ্বারা বা কপার দ্বারা, তামা দ্বারা বা কপার দ্বারা। লাস্টে পুরো তারটার উপরে একটা প্লাস্টিকের জ্যাকেট থাকে, তাহলে লাস্টে যে পার্টটা থাকে সেটা হচ্ছে জ্যাকেট, সেটা হচ্ছে জ্যাকেট।
তাহলে একটা বার আমি আপনাকে আবারও 4টা অংশের নামটা বুঝিয়ে বলি। একদম মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কন্ডাক্টর। এটা কিসের তৈরি ভাই? এটা হচ্ছে কপারের তৈরি। কপারের বাংলা হচ্ছে তামা, কপার বা তামার তৈরি। এর উপরে থাকে হচ্ছে ইনসুলেশন। ইনসুলেশনটা কিসের তৈরি? ইনসুলেশনটা হচ্ছে প্লাস্টিক ফোমের তৈরি। এর উপরে কি থাকে ভাই? এর উপরে থাকে হচ্ছে মেশ বা জালিকা। এই যে এইরকম দেখতে হয়, মেশ বা জালিকা এইরকম দেখতে হয়। তারপর কি থাকে? তার উপরে থাকে হচ্ছে একটা জ্যাকেট। আপনি পরীক্ষার হলে যে কোনো একটা ওয়েতে যাবেন, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে যাবেন অথবা বাইরে থেকে ভিতরের দিকে আসবেন। যদি বাইরে থেকে আসেন তাহলে বুঝতেই পারতেছেন একটা তারের একদম উপরে প্লাস্টিকের একটা জ্যাকেট থাকে। এরপর এই প্লাস্টিকের জ্যাকেটটার নিচে আপনি পাবেন হচ্ছে আমাদের মেশ বা জালিকাটা যদি আপনি খুলে ফেলেন তাহলে আপনি যেটা পাবেন, আমাদের 2 নম্বরে যেটা আমরা লিখেছিলাম ইনসুলেশন। এরপর আপনি একদম ভিতরে যেটা পাবেন সেটা হচ্ছে কন্ডাক্টর। তাহলে এই হচ্ছে আমাদের 4টা অংশ। তাহলে আপনারা আশা করি ক্লিয়ার। যদি পরীক্ষার হলে বলে অংশগুলা কি কি বা পার্টগুলা কি কি, আপনারা এই 4টা বলবেন। মোস্ট অফ দ্য টাইম আমরা যে ভুলটা করি, অনেকেই কিন্তু ভুলটা করছে, তারা লিখছে 3টা। তাদের মাথায় কোনটা কাজ করছে? তাদের মাথায় যেটা কাজ করছে কোর ক্ল্যাডিং জ্যাকেট। ভাই কোর ক্ল্যাডিং জ্যাকেট এগুলো হচ্ছে ভাই অপটিক্যাল ফাইবারের। আমরা এখন কথা বলার চেষ্টা করতেছি কোএক্সিয়াল কেবল নিয়ে। সো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার রাখতে হবে, কোনটা কোএক্সিয়ালের, কোনটা অপটিক্যাল ফাইবারের। এরপর যারা 2টা বলছেন তাদেরকে মাথায় রাখতে হবে ভাই 2টা হচ্ছে প্রকার, একটা হচ্ছে অংশ আর একটা হচ্ছে প্রকার। সো থিননেট আর থিকনেট এই 2 প্রকারের হয়ে থাকে কোএক্সিয়াল কেবল। এগুলোকে আমরা জানি 10⁻² এবং হচ্ছে 10⁻5 দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে, ভিন্ন জায়গাতে ভিন্নটা ব্যবহৃত হয়। আমি আবারও বলি, এগুলোর মানে 10⁻² আর 10⁻5 এর আবার আমাদের এই ব্যান্ডউইথের পার্থক্য আছে, আর 10⁻² আর 10⁻5 এর কেবলের দৈর্ঘ্যেরও পার্থক্য আছে। অর্থাৎ এগুলোর মধ্যে স্পিডের তারতম্য হয় এবং একই সাথে এগুলোর মধ্যে সর্বোচ্চ কেবল দৈর্ঘ্যেরও তারতম্য হয়। আজকে যেহেতু আমরা রিভিউ আকারে দেখতেছি, অর্থাৎ সংক্ষেপে পুরো অধ্যায় দেখার চেষ্টা করতেছি, সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এগুলোর ভিতরে ডিপে যাচ্ছি না। বাট আপনাকে আমরা যখন মূল ক্লাসগুলোতে যাব, অর্থাৎ আমাদের কোর্সের মূল ক্লাসগুলোতে যাব, সেগুলোতে ভাই থিননেটের কাজ কি, থিননেটের স্পিড কত হতে পারে, থিননেটের সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে, থিকনেটের সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে, সেগুলো দেখতে হবে। আশা করি এই তথ্যগুলোর বাইরেও কিছুটা আপনি জেনে গেছেন কোএক্সিয়াল কেবল সম্পর্কে। এইবার মন্তব্যের ঘরে আপনি উত্তর দিবেন কেন ভাই, কেন এইটার নামটা কোএক্সিয়াল কেন? আমাদের অনুধাবনমূলক প্রশ্ন কয়েকটা বোর্ডে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আমাদেরকে এটা জিজ্ঞেস করছিল যে ভাই এই তারটার নাম কোএক্সিয়াল কেন? দেখেন টুইস্টেড পেয়ার, যেটা আপনি বলতেই পারতেছেন টুইস্টেড, পেঁচানো তারগুলো পেঁচানো থাকে, তাই নাম দিচ্ছে টুইস্টেড পেয়ার। অপটিক্যাল ফাইবার, আপনি বলতেই পারেন এটা তন্তুর মতো চিকন, এটা কাঁচ দ্বারা তৈরি, তাই বলে অপটিক্যাল ফাইবার। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এইটাকে কেন কোএক্সিয়াল বলে, জানাতে হবে মন্তব্যের ঘরে। আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। আশা করি এই স্লাইডটা ক্লিয়ার ভাই। একটু আসুন পরবর্তীটায় যাই। পরবর্তীটায় আমরা কথা বলার চেষ্টা করছি টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে। এই কেবলটা সাধারণত পেঁচানো, আমরা এইরকম পেঁচানো একটা তার দেখতে পাই। ঠিক আছে, এরকম পেঁচানো থাকে। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। আর এই কেবলের সাধারণত 4 জোড়া মানে হচ্ছে মোট 8টা, 4 জোড়া বা 8টা তার থাকে। এই তার মধ্যে একটা তার থাকে যেটা হচ্ছে কমন তার, সেইটার নাম হচ্ছে মাশফিকুল হাসান অর্ণব ভাই, আপনি উত্তরটা দিয়েছেন যে ভাই 360 ডিগ্রি বাঁকানো যায়।
360 ডিগ্রি বাঁকানো যায় তাহলে কোএক্সিয়াল বলে। তাহলে আমার পাল্টা প্রশ্ন, ভাই টুইস্টেড পেয়ার যেটা, এটারে কি 360 বাঁকানো যায় না? এটারে কি 360 বাঁকানো যায় না? আপনি আমরা বলেন। এইটারেও তো 360 বাঁকানো যায়, তাহলে ওইটারে আপনি কোএক্সিয়াল বললেন, তাহলে এটারে কোএক্সিয়াল বলবো না কেন? যদি শুধু ডিগ্রির ভিত্তিতেই বলতাম তাহলে এইটাকে কোএক্সিয়াল বলে এইটাকে কোএক্সিয়াল বলে না, তাহলে কেন? উত্তর দেন, ঠিক আছে? এরপর আমরা আবার সামনের দিকে এগোতে থাকি, আপনারা চিন্তা করতে থাকেন। ওকে, এরপর একটি সাদা রঙের এখানে তার থাকে, এখানে এখানে সর্বোচ্চ কেবলের দৈর্ঘ্য কিছুটা কমে যায়। সর্বোচ্চ কেবলের দৈর্ঘ্য এখানে 100 মিটার, সর্বোচ্চ কেবলের দৈর্ঘ্য 100 মিটার। এই কারণেই এই কেবলটা কিছুটা কম ব্যবহৃত হয়। এটার স্পিড কোএক্সিয়ালের তুলনায় বেশি, এটার দাম এই যে দেখেন খরচ সস্তা, কোএক্সিয়ালের তুলনায় এটা কিন্তু ভাই সস্তা, ঠিক আছে? এরপর আমরা যদি আরেকটু সামনে আগাই, ইন্টারফারেন্স রেটিং দুর্বল। আগেরটাতে ইন্টারফারেন্স রেটিং ছিল সবল, এইটাতে ইন্টারফারেন্স রেটিং হচ্ছে দুর্বল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে টুইস্টেড কেয়ারের সাধারণ বৈশিষ্ট্য। আর এখানে ভাই তারগুলো পেঁচানো থাকে বলে নাম হচ্ছে টুইস্টেড পেয়ার, আপনি জানেন। আর এইটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে ইউটিপি, শিল্ডেড টুইস্টেড, আনশিল্ডেড টুইস্টেড। অর্থাৎ কিছুর উপরে কাভার থাকে, যেগুলোর উপরে কাভার থাকে সেগুলোরে বলে শিল্ডেড, যেগুলোর উপরে কাভার থাকে না মানে তারটা পেঁচানো কিন্তু কাভার নাই, সেটারে আমরা বলবো হচ্ছে ইউটিপি অর্থাৎ আনশিল্ডেড। আর যেগুলোর উপরে কাভার আছে সেগুলোকে বলবে শিল্ডেড। দ্যাটস ইট, আর কিছু না ভাই, কঠিন কিছু না। আর পরীক্ষার হলে আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন, উদ্দীপকে আপনি এটা দেখে কিভাবে বুঝবেন যে ভাই এটা ব্যবহার, আপনার মাথায় রাখতে হবে টেলিফোনের তার হিসাবে যদি বলে যে ভাই টেলিফোনের তার হিসাবে ব্যবহার করা হয় একটা তার, আপনি সাথে সাথে মাথায় রাখবেন যে এইটা হচ্ছে টুইস্টেড। টেলিফোনের তার বললে বুঝবেন টুইস্টেডের কথা বলছে। এরপর কোএক্সিয়াল কেবল আপনারা বলে দিবে যে ডিশ টিভিতে ব্যবহার করা হয়। এইটা হচ্ছে আপনার ক্লু। মানে উদ্দীপকে আমরা যেটা দেখতে পাবো, উদ্দীপকে যখন লেখা থাকে কোএক্সিয়াল কেবল উদ্দীপকের মধ্যে লেখা আছে যে দুইটা তার ব্যবহার করা হয়, একটা তার ব্যবহার করে ডিশ টিভিতে, আরেকটা তার ব্যবহার করা হয় হচ্ছে আমাদের টেলিফোনের তার হিসাবে। যখন বলবে টেলিফোনের তার হিসাবে তখন আপনি বুঝবেন যে এখানে বোঝাচ্ছে টুইস্টেডেরটা, যখন বলবে হচ্ছে টেলিভিশনের তার বা ডিশ টিভির তার তখন আপনি বুঝবেন কোএক্সিয়ালেরটা বোঝাচ্ছে। এইবার আমাদের পাল্টা কথা, সেটা হচ্ছে ভাই টেলিফোনের তার হিসাবে কি কোএক্সিয়াল ব্যবহার করা যায় না? উত্তর হচ্ছে যায়, কিন্তু সাধারণত টুইস্টেডের ব্যবহারটা হচ্ছে ওইখানে বেশি, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে অনেকেই এইবার হচ্ছে পারফেক্ট উত্তরটা দিয়ে দিয়েছেন। আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম যে ভাই কোএক্সিয়াল কেবল কেন বলা হয়, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি মনসুর কামাল নান্নু অর্থাৎ নুবা আপু একদম ঠিক উত্তর দিয়েছেন। দুইটা তড়িৎ প্রবাহী স্তর একই অক্ষ বরাবর থাকে। এরপর মৌমিতা মাসুদ তিনিও একই উত্তর দিয়েছেন যে ভাই দুটি কন্ডাক্টর বা দুটি হচ্ছে একই রকম একই অক্ষ বরাবর থাকে। দ্যাটস ইট, কোএক্সিয়াল। কো মানে হচ্ছে দুইটা, অর্থাৎ দুইটা থাকবে, এক্সিয়াল মানে হচ্ছে অক্ষ, দুইটা কন্ডাক্টর একই অক্ষ বরাবর থাকে, দ্যাটস ওয়াই এটুকু বলা হয়, ঠিক আছে? আশা করি যে ভাই কিছুটা হলে আপনি বুঝে গেছেন যে এইটার নাম হচ্ছে কেন কোএক্সিয়াল। এতক্ষণে হচ্ছে 2-3 জন ঠিক উত্তর দিয়ে ফেলেছেন। এরপর টুইস্টেড পেয়ার কেবলটা আশা করি বুঝে গেছেন। পরীক্ষার হলে মোস্ট অফ দ্য টাইম টেলিফোনের কথাটা লেখা থাকে। ওকে, আশা করি ক্লিয়ার। এরপর ফাইবার অপটিক কেবল নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি এমডি ফাহাদ ভাই, ঠিক আছে, তিনি একটা মন্তব্য করেছেন। ভাই আপনি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা আমি পড়ছি না, ঠিক আছে? না পড়ে আপনি যদি এই ভিডিওটা দেখেন বা এখনো যদি এই ক্লাসটা দেখে থাকেন, ওকে, আপনার উদ্দেশ্যে একটা কথা, আমরা যারা এখানে পড়াই বা আমরা যারা এখানে ক্লাস নেই, আমাদের একজন শিক্ষকের অনেকগুলো পরিচয় থাকে, ঠিক আছে? আমরা একই সাথে একজন শিক্ষক, একই সাথে একজন মানুষ, একই সাথে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ের আমরাও শিক্ষার্থী। একজন মানুষ হিসাবে আমাদেরও একটা প্রতিবাদী সত্তা, আমাদেরও একটা প্রতিবাদী চরিত্র আছে। এই বাংলাদেশের যেখানে আমরা অন্যায় দেখতে পাই, হতে পারে সেটা রাজনীতির মাঠ, হতে পারে সেটা কোচিং এর মাঠ, হতে পারে সেটা খেলার মাঠ, হতে পারে সেটা সাহিত্যের মাঠ, সেখানেও আমরা প্রতিবাদ করি। আমরা শিক্ষকতা করি বলে বা আমরা শিক্ষক হিসাবে অনলাইনে ক্লাস নেই বলে
পৃথিবীর কোনো অন্যায়ের বিরুদ্ধে, বাংলাদেশের কোনো রাজনৈতিক কোনো কিছুর বিরুদ্ধে, কারো কোনো খারাপ কাজের বিরুদ্ধে কখনো কথা বলি না, এমনটা হয় না। আমার নাম, আমি বলছি ভাই, আমার নাম, যারা যারা ক্লাসটা দেখছেন, আমার নাম হচ্ছে মবিন মজুমদার, ঠিক আছে? আমি নিজে অনলাইনে ব্যাপক রকম সক্রিয়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন অন্যায় করবে আমি লিখে থাকি, আমি লিখব, ইনশাল্লাহ আমার এই লেখালেখি চলবে, ঠিক আছে? এর ফলাফল হিসাবে আমি যে অনলাইনে ক্লাস নেই ভাই, ক্লাসও ইনশাল্লাহ আমি নিয়ে যাব বলে, ক্লাস নেওয়ার জন্য একজন শিক্ষক হব বলে সকল অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকবো, এটি হতে পারে না। আমার সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিছু শিক্ষার্থী হয়তো ক্লাস করবে না, কিছু শিক্ষার্থী হয়তো আমার বিরুদ্ধে যাবে, কিছু শিক্ষার্থী হয়তো আমার উপরে রাগ করবে, কিন্তু যেটা সত্য সেটা সত্যই থাকবে এবং সত্য আমাদেরকে বলে যেতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা যেটি দেখার চেষ্টা করব সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবলে আমরা দেখতে পাচ্ছি চমৎকার করে যেটি বলছে ফাইবার। ফাইবার শব্দের অর্থ হচ্ছে তন্তু। ফাইবার শব্দের অর্থ হচ্ছে ভাই তন্তু, ঠিক আছে? ফাইবার আসলে আরো সহজ করে যদি বলার চেষ্টা করি, ফাইবার বলতে বোঝায় মূলত আঁশ। আঁশ, ফাইবার বলতে বোঝায় আঁশ। ওই যে আপনারা শুনেছেন পাটের আঁশ, তখন বলার চেষ্টা করবেন হচ্ছে জুটের ফাইবার, ঠিক আছে? সো ঠিক তেমনি ভাবে এটার শব্দটার অর্থ হচ্ছে তন্তু। এর পরবর্তীতে অপটিক, অপটিক শব্দটা আসছে হচ্ছে কাঁচ থেকে। অপটিক শব্দটা আসছে হচ্ছে কাঁচ থেকে। তাহলে আমরা খুব সহজে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এটা কাচের তৈরি, কাচের তৈরি এক ধরনের তন্তু বা কাচের তৈরি সুতার মতো যে কেবলটা আছে সেইটাকেই বলা হয় ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। আর এই যে ফাইবার অপটিক কেবলটা আছে, এই ফাইবার অপটিক কেবলটা এতক্ষণ ধরে আপনারা অনেকে যেটা বলার চেষ্টা করতেছেন ভাই অংশ, এইটা হচ্ছে তিনটা। অর্থাৎ ফাইবার অপটিক কেবলের অংশ হচ্ছে তিনটি। ফাইবার অপটিক কেবলের অংশ হচ্ছে তিনটি। আর এই তিনটা অংশ হচ্ছে কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর, ক্ল্যাডিং এবং হচ্ছে ভাই জ্যাকেট। কোর, ক্ল্যাডিং এবং হচ্ছে ভাই জ্যাকেট। এই পর্যায়ে একটু আমরা বোঝার চেষ্টা করি কোর আমরা কি করছি ভাই, আমরা ভিতর থেকে বাইরে দিয়ে গেছি। অর্থাৎ এইটা হচ্ছে কোর, এইটা হচ্ছে কোর, এর পরবর্তীতে তার উপরে আছে ক্ল্যাডিং এবং সবার উপরে আছে হচ্ছে জ্যাকেট। তাহলে 1 নম্বরে আছে কোর, 2 নম্বরে আছে ক্ল্যাডিং, 3 নম্বরে আছে হচ্ছে জ্যাকেট। 1 নম্বরে কোর, 2 নম্বরে ক্ল্যাডিং, 3 নম্বরে আছে হচ্ছে জ্যাকেট। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমারে বলবেন এই কোরটা, কোরটা আমি বলে দিচ্ছি, কোর হচ্ছে কাচের তৈরি, ক্ল্যাডিং যেটা, জ্যাকেট যেটা সেটা হচ্ছে প্লাস্টিকের তৈরি। তাহলে একটা হচ্ছে কাচের তৈরি, আরেকটা হচ্ছে ভাই প্লাস্টিকের তৈরি। আমার প্রশ্ন হচ্ছে মাঝখানে যেটা অর্থাৎ ক্ল্যাডিং, এটা কিসের তৈরি বলেন? মন্তব্যের করে একটু আমাদেরকে জানান। কোর যেটা আছে সেটা হচ্ছে সাধারণত কাচের তৈরি হয়, আর জ্যাকেট যেটা আছে সেটাও কাচের তৈরি হয়। আমার প্রশ্ন হচ্ছে মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ক্ল্যাডিং যেটা আছে, ক্ল্যাডিং এটা কিসের তৈরি? একটু মন্তব্য করতে হবে দ্রুততার সাথে। ক্ল্যাডিং কিসের তৈরি? একটু মন্তব্য করার চেষ্টা করব যে ভাই ক্ল্যাডিং এটা কিসের তৈরি, একটু জানাবেন। এই ফাঁকে আমরা দেখে ফেলি আমাদের ব্যান্ডউইথ। আবারও সেম কথা, ব্যান্ডউইথ মানে হচ্ছে, আচ্ছা একদম আমাদের হচ্ছে খান মোহাম্মদ আলী ভাই একদম ঠিকঠাক ধরছেন ভাই। এটা এই স্লাইডও ভুল আছে, এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি নট 300 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি, ঠিক আছে? ওকে, আমরা দেখতে পাচ্ছি মনসুর কামাল নান্নু, নুভা আপু একদম ঠিকঠাক উত্তর দিয়েছেন, ঠিক উত্তর দিয়েছেন যে ভাই এইটাও কাচের তৈরি। আমরা যেটা ভাই পরীক্ষার হলে ভুল করি, আমরা ভাবি যে একটা বোধহয় কাচের তৈরি, আসলে কিন্তু না। আসলে হচ্ছে কোর যেটা আছে সেটাও কাচের তৈরি। একটু বোঝার চেষ্টা করি, কোর যেটা আছে সেটাও কাচের তৈরি এবং ক্ল্যাডিং যেটা আছে সেটাও কাচের তৈরি। অর্থাৎ দুইটাই হচ্ছে কাচের তৈরি। এরপর আমাদের পাল্টা প্রশ্ন, আচ্ছা ভাই আমি বুঝছি আপনারা এটা পারছেন, আমরা জেনে গেলাম, তাহলে এটা হচ্ছে কাচের তৈরি। প্রশ্ন হচ্ছে এটা তৈরির মূল উপাদানটা কি? অর্থাৎ এটা তৈরি করতে আসলে কি লাগে, কাচটা তৈরি করতে কি লাগে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এরকম কি লাগে? তাসনিম আনিকা আপু প্লাস্টিক না, আপু প্লাস্টিক না, সাধারণত এটা কাচের তৈরি। কোর এটাও কাচের তৈরি, ক্ল্যাডিং এটাও কাচের তৈরি, জ্যাকেট যেটা সেইটা হচ্ছে প্লাস্টিকের তৈরি। এইবার প্রশ্ন হচ্ছে এই কাঁচ দিয়ে যে তৈরি করছি, এই কাঁচ তৈরি করতে সাধারণত কোন মূল পদার্থটা লাগে? মানে কি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, সোডিয়াম, কোনটা এইখানে দরকার হয়? একটু এবার এটা বলার চেষ্টা করেন, ঠিক আছে?
এরপর সর্বোচ্চ কেবলের দৈর্ঘ্য, সর্বোচ্চ কেবলের দৈর্ঘ্য 2 থেকে 100 কিলোমিটার, 2 থেকে 100 কিলোমিটার। এরপর ভিতরের সরু কাঁচতন্তু ব্যবহৃত, যাকে কোর বলে। এই যে আমরা দেখতে পাচ্ছি কোর। নিরাপত্তা ব্যবস্থা, এইটা নিরাপত্তা ব্যবস্থা খুবই উচ্চ, খুবই উচ্চ। এর পরবর্তীতে বাঁকানো কোণ হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এটা বেশি কোণে বাঁকানো যায় না, খুব বেশি কি করতে পারবেন না, বাঁকাতে পারবেন না, খুব বেশি বাঁকাতে পারবেন না। এরপর ইন্টারফারেন্স রেটিং খুবই ভালো, খরচ অনেক বেশি, দাম এটার অনেক বেশি। এরপর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এবার একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু এইটা খুব বেশি বাঁকানো যায় না, যেহেতু এটা খুব বেশি বাঁকানো যায় না, তাই এইটাকে মূলত সমুদ্রের নিচে, সমুদ্রের নিচে দিয়ে হচ্ছে এই তারটা যায়। এখন সমুদ্রের নিচে দিয়ে যেহেতু যায়, তার কারণে এইটাকে আমরা দেখতে পাই সাধারণত সমুদ্রের নিচে দিয়ে যে কেবলটা যায় ওই কেবল আকারেই ব্যবহার করে। তাহলে সমুদ্রের নিচে এই কেবলটা যায়, সমুদ্রের নিচ দিয়ে এই কেবলটা সাধারণত প্রবাহিত হয় বা সমুদ্রের নিচ দিয়ে কেবলটা টানানো হয়। এবার আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন, ভাই সমুদ্রের নিচ দিয়ে কেন এই কেবলটা যায়, মানে এই সমুদ্রের নিচ দিয়ে কেবলটা কি করে? এটা যে কাজটা করে, ভিন্ন ভিন্ন দেশ থেকে, মনে করেন হচ্ছে ফ্রান্স থেকে বা অন্যান্য দেশগুলো থেকে ডেটা প্যাক, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, এই ডেটা প্যাকটা নিয়ে আসে, এই ডেটা প্যাকটা নিয়ে আসে। এর পরবর্তীতে আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম, কোর আর ক্ল্যাডিং সাধারণত কি দ্বারা তৈরি হয়, আপনারা বলেছেন কাঁচ দ্বারা সাধারণত তৈরি হয়। এরপর আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম কাঁচ কি দ্বারা তৈরি হয়, চমৎকার, অনেকেই ঠিক উত্তরটা দিয়েছেন যে ভাই সিলিকন দ্বারা তৈরি হয়। কাঁচটা সাধারণত কি দ্বারা তৈরি হয়, কাঁচটা সিলিকন দ্বারা তৈরি হয়, ঠিক আছে। এরপর আমাদেরকে মাশফিকুল হাসান অর্ণব ভাই জিজ্ঞেস করেছেন ফাইবার অপটিক্সের ভেতরে সরু রড থাকে কেন? ভাই এখানে সরু কাঁচ তন্তুর ব্যবহার হয়, সরু রডের কথা কোথায় বলা হয়েছে? ভাই সরু রড টড কিছু থাকে না ভাই, ঠিক আছে। উপরে থাকে একটা প্লাস্টিকের কাভার, ওই প্লাস্টিকের কাভারটার নিচে থাকে হচ্ছে এক ধরনের কাচের তৈরি আমাদের ক্ল্যাডিং, তার ভিতরে আবার থাকে হচ্ছে কাচের তৈরি কোর। দুইটা কাচের পার্থক্য কিভাবে বুঝবো? যে ভাই আপনি বলতে পারেন ভাই এইটাও তো কাচের, এইটাও তো কাচের, পার্থক্য কিভাবে বুঝবো? পার্থক্য বোঝার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। কি ব্যবহার করি ভাই? প্রতিসরণাঙ্ক। মনে করে দেখেন ক্লাস 8 বিজ্ঞান বইয়ে আপনি পড়ে আসছেন আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ মনে করে দেখেন, কিন্তু আলোর প্রতিসরণ আপনি পড়ছেন, ওই আলোর প্রতিসরণ মানে কি ছিল? মানে হচ্ছে ভাই মনে করেন এইটা হচ্ছে একটা বিভেদ তল, মানে এইটা একটা কাঁচ, এই কাঁচের উপরে আলো আপনি ফেলছেন, আলো ফেলছেন, একটা আলো আপতিত হয়েছে, এরপর এটা ব্যাক হয়ে চলে গেছে, তাহলে এইটারে আপনি বলতেন প্রতিফলন। আলো ব্যাক করে চলে আসছে, প্রতিফলিত হয়েছে। এখন মনে করেন প্রতিফলিত হয় নাই, অপর পাশে চলে গেছে, অপর পাশে চলে গেছে, বাট হয়তো এই দিকের সাথে অথবা এই দিকের সাথে কোনো একটা কোণে বেঁকে চলে গেছে, তখনই আপনি বলতেন আলোর প্রতিসরণ হয়েছে। সো এই যে প্রতিসরণ হয় এইটা কত ডিগ্রি কোণে হইতেছে, এইটারই আপনি বলতেন প্রতিসরণাঙ্ক। যারা সায়েন্সের আছেন তারা এগুলো আমার চেয়েও ভালো বুঝবেন। সো এইটাকে আপনি বলতেন প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্কর পার্থক্য আমরা দেখতে পাই কোর আর ক্ল্যাডিং এ। দুইটার মধ্যে প্রতিসরণাঙ্কের পার্থক্য রয়েছে বলে, দুইটার মধ্যে প্রতিসরণাঙ্কের পার্থক্য রয়েছে বলে এখানে আমরা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখতে পাই। দুইটার মধ্যে প্রতিসরণাঙ্কের পার্থক্য থাকার কারণেই হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পার্থক্য হয়। আর এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণেই এই ব্যবস্থাতে, মানে অপটিক্যাল ফাইবার অপটিক কেবলে তথ্য বা ডেটা একটু কমে যায় না, বা তথ্য বা ডেটা একটু লেস হয় না, ঠিক একই রকম ভাবে তথ্য বা ডেটা পৌঁছে যায় এবং খুব স্পিডে পৌঁছাতে পারে। তাহলে এই হচ্ছে মূলত ফাইবার অপটিক কেবল। দেখে ফেললাম অংশগুলো, দেখে ফেললাম পার্থক্যগুলো, দেখে ফেললাম কি দ্বারা তৈরি, এবং দেখেছি কোথায় এগুলো ব্যবহৃত হয়। আশা করি ক্লিয়ার। এরপর আসেন আমরা একটু সামনের দিকে আগাই। এইবার আমরা দেখার চেষ্টা করব, দুঃখিত বেশি এগিয়ে গেছি। আচ্ছা, এইবার আমরা দেখার চেষ্টা করব আনগাইডেড মিডিয়া, অর্থাৎ তার ছাড়া যেগুলো আছে, তার ছাড়া যেগুলো আছে, যেগুলো তারটা ছাড়াই হচ্ছে যেতে পারে। যেমন হচ্ছে ভাই রেডিও ওয়েভ, এগুলো আমরা সবাই জানি। এরপর হচ্ছে ভাই মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আর লাস্টে হচ্ছে ইনফ্রারেড। এই তিনটাই মূলত আমাদেরকে ভাই পড়তে হয়। সো ফার্স্টে যেটা আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ
বা হচ্ছে বেতার তরঙ্গ। ঠিক আছে, কেএইচ মোহাম্মদ আলী ভাই আপনি জিজ্ঞেস করেছেন ইএমআই নাই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। ঠিক আছে ভাই, এই যে দেখেন কই কই এই যে ইন্টারফারেন্স রেটিং আলোচনা করেছি ভাই, ওকে অলরেডি পড়ে ফেলেছি। ওকে, তারপর যেটা বলার চেষ্টা করছিলাম, রেডিও ওয়েভ। সাধারণত যখন প্রথমবারের মতো রেডিও তৈরি হয় তখনই আমাদের আলোচনায় তৈরি হলো রেডিও ওয়েভ সম্পর্কে। রেডিও ওয়েভ সম্পর্কে আমাদের এইখানে থাকা প্রত্যেকটা শিক্ষার্থীর জানা আছে রেডিও তৈরির ক্ষেত্রে আমাদের একজন বাঙালির নামও জড়িয়ে আছে, যে মানুষটার নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু। আমাদের জগদীশ চন্দ্র বসু এই মানুষটাও বলা যেতে পারে এই ব্যাপারটা, অর্থাৎ রেডিও তৈরি এই কাজটা করেছিলেন। সমস্যা জায়গাটা হচ্ছে রেডিও তৈরি করার পরও এই মানুষটা মনসুরা খাতুন চমৎকার প্রশ্ন করেছেন। উনি বলতেছেন যে ভাই উদ্দীপকে কিভাবে বুঝবো যে এটা ফাইবার অপটিক কেবল। আপু আমি আপনারা বলি, মানে শতভাগ মানে মোস্ট অফ দ্য টাইম, মানে বলা যেতে পারে প্রতিটা বার উদ্দীপকে একটা শব্দ থাকবে, সেটা হচ্ছে আলো। দ্যাটস ইট। উদ্দীপকের এইটা হচ্ছে কমন ওয়ার্ড, আলো। আপনার স্পিড কিচ্ছু বলবে না, আপনারা এই শব্দটা ইউজ করবে যে আলো। কি বলবে আলোর মধ্যে? যে এই তারের মধ্যে দিয়ে আলো যায়, এবং মানে উদ্দীপকের সাধারণত দুইজন ক্যারেক্টার থাকে, মনে করেন রহিম অথবা শফিক। রফিকের বাসায় কোনো একটা তার ব্যবহৃত হয়, রফিক বলবে যে এইটা আমরা দিয়ে ডিশ টিভি দেখি বা এইটা আমাদের টেলিফোনে ব্যবহার করি। আর শফিক বলবে আমি শুনেছি এমন একটি তার আছে, তার মধ্যে দিয়ে নাকি আলো প্রবাহিত হয়, এটার মধ্যে দিয়ে নাকি খুব দ্রুত ডেটা যায়। আলো শব্দটা দিলেই আপনি বুঝে ফেলবেন এখানে ফাইবার অপটিক কেবলের কথা বলা হচ্ছে, কারণ আমরা জানি এইখানে তথ্য বা ডেটা আলো রূপে বা আলোক রূপে পরিবাহিত হয়। সো এই শব্দটা হচ্ছে আপনার কিওয়ার্ড ফর আপনার উদ্দীপক। ঠিক আছে, এরপর চলে আসেন এইখানে জগদীশ চন্দ্র বসু। এই মানুষটাও আমাদের রেডিও তৈরি করেছিলেন, কিন্তু এই মানুষটা রেডিও তৈরি করলেও সমস্যা যেটা হয়েছিল, তিনি যে কাজটা করতে পারেননি, তিনি হচ্ছে ভাই এইটা প্যাটেন্ট করাতে পারেননি। অর্থাৎ আপনি যদি কোনো একটা কিছু তৈরি করেন, আপনাকে কিন্তু ভাই, আচ্ছা অর্ণব ভাই অবশ্যই আমরা উত্তর দিব, আগে একটু বলে ফেলি। ঠিক আছে, সো জগদীশ চন্দ্র বসু প্যাটেন্ট করাতে পারেননি। তিনি প্যাটেন্ট করানোর বা এটার অবদান তিনি লিখে আসার আগেই যে মানুষটা করলেন, সে মানুষটা হচ্ছে মার্কোনি। ঠিক আছে, মার্কোনি বানান, ওকে, সেই মানুষটা হচ্ছে মার্কোনি। সো আমরা এর পরবর্তীতে পুরো বিশ্ব জানলো যে রেডিও তৈরি করেছে যে মানুষটা, সে মানুষটার নাম হচ্ছে মার্কোনি। মার্কোনি কি করেছিলেন? মার্কোনি আটলান্টিকের এপার থেকে ওপারে ডেটা পাঠানোর চেষ্টা করতেছিল। আপনি বলবেন ভাই আটলান্টিকের এপার থেকে ওপার কেন? আপনি আমার থেকেও ভালো করে জানেন বিশ্ব মানচিত্রটার কথা। বিশ্ব মানচিত্র যদি আপনি দেখেন, আপনি জানেন এই পাশটাতে বরফের একটা মহাদেশ আছে, নাম তার এশিয়া। এইখানে আছে হচ্ছে ইউরোপ, এইখানে আছে হচ্ছে আফ্রিকা। এরপর আপনি জানেন এই পাশে হচ্ছে উত্তর আমেরিকা, নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা। মাঝখানের এই জায়গাটা দেখতেছেন না, এইটা হচ্ছে আটলান্টিক। তো তিনি এই যে এই দুইটা পারের মধ্যে, অর্থাৎ ইউরোপ আর উত্তর আমেরিকার মধ্যে হচ্ছে ডেটা পাঠানোর চেষ্টা করতেছিলেন রেডিওর মাধ্যমে। সো তিনি এই রেডিওর সাহায্যে আটলান্টিকের এপার ওপারে ডেটা পাঠানোর ট্রাই করতেছিলেন এবং তিনি সক্ষম হয়েছিলেন। সো দ্যাটস ওয়াই রেডিওর জনক হিসাবে নাম চলে আসছে মার্কোনির। আর রেডিওর জনক হিসাবে তার নাম আসার পর রেডিওতে যে ওয়েভটা ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে রেডিও ওয়েভ। এটার মধ্যে কিভাবে ওয়েভ যায় ভাই আপনি জানেন? মনে করেন এইখানে হচ্ছে একটা রেডিও স্টেশন আছে, এইখানে মনে করেন আমার ঘর আছে, ঘরের মধ্যে আমি রেডিও নিয়ে বসে আছি। রেডিও স্টেশনে কি করে? কোনো একটা গান ধারণ করে কিংবা কোনো একটা অনুষ্ঠান ধারণ করে, এরপর তারা এটাকে উপরের দিকে পাঠিয়ে দেয়। উপরের দিকে পাঠিয়ে দেওয়ার পর এটা উপরের দিকে উঠতে বায়ুর স্তর ভেদ করতে শুরু করে। বায়ুর স্তর ভেদ করতে বায়ুর আয়োনোস্ফিয়ারে এটা প্রতিফলিত হয়। মানে উপরের দিকে যাচ্ছিল। আপনি জানেন বায়ুমণ্ডলের কয়েকটা স্তর আছে, সাধারণত কয়টা স্তর? 5টা। আপনি পড়ে আসছেন নিশ্চয়ই, 5টা স্তর আছে। আপনি পড়ছেন না? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এইরকম ভাই স্ফিয়ার গুলো ভেদ করতে আয়োনোস্ফিয়ারে প্রতিফলিত হয়। আয়োনোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে এটা ব্যাক আসে।
আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে ব্যাক আসার পর আপনি তখন ঘরের মধ্যে ডেটা ঢুকবে কিভাবে? ঘরের মধ্যে ডেটা ঢুকবে কিভাবে? রেডিও ওয়েভের অন্যতম একটা বৈশিষ্ট্য এটি দেয়াল বা বাধা অতিক্রম করতে পারে। তাহলে আমি যদি ঘরের মধ্যেও বসে থাকি, রেডিও ওয়েভ কি করবে ভাই? আমার ঘরের দেয়ালের বাধাটাতে কিছু সে মানবে না, সে সরাসরি আমার যে রেডিওটা আছে সেটার উপরে তো একটা অ্যান্টেনা আমি লাগিয়ে রাখছি, ওইটার মাধ্যমে সে ধরে ফেলতে পারবে ডেটা। সো এভাবেই রেডিও ওয়েভের ডেটা আদান প্রদান হয়ে থাকে। এরপর এখানে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে ডেটা আদান প্রদান হয়। একই সাথে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এখানে ব্যবহৃত হয়। এটার ব্যবহার কোথায় কোথায়? রেডিওতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিমানের রাডারে। এরপর নৌযানের যে নেভিগেশন সিস্টেম আছে সেখানে ব্যবহৃত হয়। টেলিভিশন সম্প্রচারেও এটা ব্যবহৃত হয়। তাহলে এগুলোই হচ্ছে আমাদের রেডিও ওয়েভের ব্যবহার। প্রথমত রেডিও ওয়েভটা আসছে কিভাবে, বা রেডিও যন্ত্রটা আবিষ্কার হয়েছে, তারপরে রেডিও ওয়েভটা জনপ্রিয় হয়েছে। রেডিও যন্ত্রটা আবিষ্কার দেখছেন, এরপর কিভাবে ডেটা যায় আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে ডেটাটা উপরের দিকে যায়, আয়নোস্ফিয়ারে প্রতিফলিত ফেরত আসে। আপনি ঘরে থাকলেও ডেটা পাবেন। কেন পাবেন? কারণ এটা দেয়াল বা এসব বাধা অতিক্রম করতে পারে। আর এখানে হচ্ছে স্পেকট্রাম হচ্ছে 3 কিলো থেকে 300 গিগা, আর হচ্ছে এগুলো হচ্ছে ব্যবহার। আশা করি রেডিও ওয়েভ ক্লিয়ার। এরপর রেডিও ওয়েভের পর আমরা চলে যাব আমাদের মাইক্রোওয়েভে। আমরা কোথায় যাব ভাই? মাইক্রোওয়েভ হচ্ছে 2 রকম, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল আর একটা হচ্ছে স্যাটেলাইট। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, দুইটা কেন ভাই? দুইটা কি কাজ করে? একটা বার আপনি মনে করেন এইটা হচ্ছে পৃথিবী, আপনি বলবেন এইটা আবার কেমন পৃথিবী হচ্ছে? বা এটা আসলে পৃথিবী না, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। মানে নিচের দিকে একটা গোল বৃত্ত আছে, আর আপনি হচ্ছে এইখানে আছেন। ঠিক আছে, আপনাদেরকে অনেককে আমরা এই মজার প্রশ্নটা করতে পারি। আপনাকে যদি জিজ্ঞেস করি যে ভাই পৃথিবী কোথায়, মানে পৃথিবীটা আপনার কোথায়, আপনারা জিজ্ঞেস করলাম যে পৃথিবী আপনার কোথায়, আপনি সুন্দর করে উত্তর দিবেন পৃথিবী আমার পায়ের নিচে। পৃথিবী কোথায় ভাই? পৃথিবী হচ্ছে আমার পায়ের নিচে। মানেটা কি? মানেটা হচ্ছে ভাই, মনে করেন এইটা একটা গোল বল, সে এই গোল বলটা হচ্ছে পৃথিবী, আর আপনি এটার উপরে দাঁড়ায় আছেন। সো পৃথিবীটা তাহলে কই? পৃথিবী হচ্ছে ভাই আমার পায়ের নিচে। তাহলে এই পায়ের নিচে থাকা পৃথিবীটার এইটা হচ্ছে মনে করেন ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠর মধ্যে আগে আপনি কি করতেন? মনে করেন এইখানটাতে একটা মনে করেন টেলিভিশন সেন্টার আছে, এইটারে মনে করেন রামপুরা বিটিভি ভবন। বিটিভি, ঠিক আছে না, টিভি বানানো হচ্ছে ভি দিতে হবে, টেলিভিশন। আচ্ছা দিলাম। এরপর এই পাশে কি আছে ভাই? এই পাশে মনে করেন আছে আমার ছোট্ট ঘর। এখন আমার ছোট্ট ঘরে আমি নিয়ে আসছি একটা টেলিভিশন, সাদা কালো একটা টেলিভিশন আনছি। এখন এই টেলিভিশনে আমি ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখবো, রাতের বাজে 3টা। ঠিক আছে, বিশ্বকাপ শুরু হয়েছে, আমরা এখন ঝিরঝির করা সেই টেলিভিশনে টিভি দেখতেছি। এখন হঠাৎ করে আমার বাবা বললো যে ঘরের বাইরে যাও। ঘরের বাইরে একটা অ্যান্টেনা আছে। অ্যান্টেনাটা কোথায় বাঁধা হইতো? এখানে একটা বাঁশের উপরে বাঁধতাম আমরা অ্যান্টেনা। আপনারা একটু কমেন্ট বক্সে আমরা জানাবেন কারো এরকম মনে আছে কিনা ঘরের পাশে এইরকম বাঁশের উপরে অ্যান্টেনা বাঁধা হইতো। আর যখনই আমাদের এই টিভি ঝিরঝির করতো, আমরা সবাই গিয়ে বাঁশটাকে হচ্ছে একটু নাড়াচাড়া করতাম, মানে অ্যান্টেনাটার একটু ঘোরানোর চেষ্টা করতাম, এবং ঘুরায় বিটিভি একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করতাম। একটু জানাবেন আপনাদের কারো এই স্মৃতিটা আছে কিনা। এখন আপনার মাথায় কোনোদিন কি এই প্রশ্নটা আসছে যে ভাই এই অ্যান্টেনাটা এ বাঁশ দিয়ে এত উপরে বাঁধা লাগতো কেন? এই অ্যান্টেনাটা ঘরের মধ্যে রেখে দিলে হইতো না? এই অ্যান্টেনা এত উপরে বাঁধার চেষ্টাটা কেন করতাম? কেন? কারণটা হচ্ছে ভাই, তখন এইভাবে যখন ডেটা পাঠানো হতো তখন ডেটা আসলে ব্যবহার করতো টেরেস্ট্রিয়াল ওয়েভ। আর এই টেরেস্ট্রিয়াল ওয়েভের অন্যতম সমস্যা হচ্ছে এটি বাঁকা পথে চলতে পারে না। এখন বাঁকা পথে চলতে না পারলে সমস্যা কি ভাই? সমস্যা হচ্ছে, মনে করেন বিটিভি কি করছে, বিটিভির এখানে কোন একটা অনুষ্ঠান ধারণ করছে, বা বিটিভি হচ্ছে কোন একটা অনুষ্ঠান পাইছে, পাওয়ার পর বিটিভির এখানে হচ্ছে বিশাল বড় একটা
টাওয়ার থাকতো, বিটিভি টাওয়ার, ওই টাওয়ার থেকে তারা ডেটাটাকে এইরকম পাশে পাঠাইতো, এরকম উভয় পাশে ডেটা পাঠাইতো। কারণ ডেটা তো আমার ঘরে আসবে, আসার পথে আমার অ্যান্টেনাটা উপরের এই ডেটাটা রিসিভ করবে। এখন মনে করেন আমার এই অ্যান্টেনাতে আসার আগেই এইখানে মনে করেন একটা পাহাড় পড়ছে, একটা পাহাড় পড়ছে, এইটা একটা পাহাড় বা এটা একটা বড়সড় গাছ। এখন এই ডেটাটা কি করতে পারবে না ভাই, এই ডেটাটা এতটুক মনে করেন আসছে, আসার পর মনে করেন এই ডেটাটা এতটুক আসছে, আসার পর সামনে তো মনে করেন পাহাড়, এ বাঁকলো, বেঁকে আবার এ নিচে চলে আসলো। এই কাজটা এই ডেটাটা করতে পারতো না, এই ডেটাটা করতে পারতো না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আপনি কি করতেন, আপনি এত উপরে অ্যান্টেনা বাঁধার চেষ্টা করতেন যে কোনো পাহাড়, কোনো বাড়ি, কোনো আমাদের গাছ, কোনো কিছু যেন এই অ্যান্টেনার উপরে না থাকে। তাহলেই আপনি কি করতে পারতেন, সুন্দর করে বিটিভির চ্যানেলগুলো ধরতে পারতেন। আর এই কারণে আপনি কি করতেন, অ্যান্টেনাটাকে বাঁধার চেষ্টা করতেন অনেক উপরে, অ্যান্টেনাকে বাঁধার চেষ্টা করতেন অনেক উপরে। এইবার আপনার কাছে পাল্টা প্রশ্ন, ভাই আগে অ্যান্টেনারে এত উপরে বাঁধতাম, এখন অ্যান্টেনারে উপরে বাঁধি না কেন? এখন আপনি খেয়াল করে দেখেন, এখন আপনি কোনো অ্যান্টেনাই ইউজ করেন না, আপনি ঘরের মধ্যে বসে বসে আপনি টিভি দেখেন, ঠিক আছে? এমনকি যারা হচ্ছে বিটিভি দেখে তারাও হচ্ছে খুব বড় সড়ো অ্যান্টেনা লাগাতে হয় না। প্রশ্ন হচ্ছে কেন, প্রশ্ন হচ্ছে কেন এখন তো আর অ্যান্টেনা লাগান না, কেন লাগান না? কারণ এখন আর টেরেস্ট্রিয়াল ওয়েভটা আপনি ব্যবহারই করেন না। একদম আমাদের অর্ণব ভাই একদম পারফেক্ট উত্তরটা ছুড়ে দিচ্ছে, সে বলছে ভাই স্যাটেলাইট চলে আসছে। এখন কি আসছে ভাই, এখন আসছে স্যাটেলাইট। তার মানে কি, তার মানে হচ্ছে এইটা আবার মনে করেন পৃথিবীর সারফেস, এইখানে মনে করেন বিটিভির ভবন, এইখানে মনে করেন আমার ছোট্ট বাসা। এখন তারা কি করে, এখন তারা একটা অনুষ্ঠান ধরে রেকর্ড করে, রেকর্ড করার পর আর এটাকে টেরেস্ট্রিয়াল ওয়েভে এইভাবে পাশে পাশে পাঠায় না, না পাঠায় তারা একটা স্যাটেলাইটের জন্য, মানে স্যাটেলাইট উপরের দিকে যাওয়ার জন্য ডেটাটাকে এইভাবে পাঠায়। উপরে আবার স্যাটেলাইট আছে, মহাকাশে আছে স্যাটেলাইট, মহাকাশে আছে স্যাটেলাইট, এই স্যাটেলাইটটা ডেটাটাকে রিলে করে, অর্থাৎ এই পাশের ডাটাকে এই পাশে এইভাবে পাঠায় দেয়। এখন আপনার ঘর যেখানেই থাকুক আপনি হচ্ছে এইখানে বসে হচ্ছে নেটটা পেয়ে যাচ্ছেন, বা এখানে বসে হচ্ছে ডেটাটা পেয়ে যাচ্ছেন, আপনি টিভি দেখতে পারতেছেন। অর্থাৎ আপনি যেটা বুঝতে পারতেছেন, দেখেন এখানেও কিন্তু লাইনটা, মানে ডেটা যাওয়ার যে লাইনটা, এটা বাঁকে নাই, এটা বাঁকে নাই, এখানেও কিন্তু দেখেন সোজাই আছে, এখানেও বাঁকে নাই। কিন্তু এখন আর আগের মতো এতটা কষ্ট আমাদেরকে করতে হয় না। আর ঠিক এই ব্যাপারটাই আগে এইভাবে রিয়া হাসান আপনি কিন্তু ভুল করে ফেলছেন, আপনি ভুল করে ফেলছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে বাংলাদেশের কিন্তু এখন কোনো স্যাটেলাইট নাই, ঠিক আছে? বাংলাদেশের একটা স্যাটেলাইট আছে, যেটার আগে নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট, বর্তমানে এটির নাম বাংলাদেশ স্যাটেলাইট 1, ঠিক আছে? মাথায় রাখতে হবে, আগে এটির নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, কারণ পরবর্তীতে আরেকটা স্যাটেলাইট পাঠানোর কথা ছিল, যেটা নাম হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, কিন্তু এখন নাম পরিবর্তন হয়েছে, 2 নাম্বারটা এখনো পাঠানো হয় নাই, কবে পাঠানো হবে তাও আমরা জানি না। আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম বদলে গেছে, বাংলাদেশ স্যাটেলাইট 1 এখন এটির নাম, ঠিক আছে? নতুন নাম বলতে হবে। এরপর যেটি বলছিলাম, এই যে ব্যাপারটা, এভাবেই মূলত হচ্ছে ডেটা আসতো আমাদের কম্পিউটারের জন্য, সো আমাদের টিভির জন্য। সো এখন হচ্ছে এইভাবে ডেটা আসে। আর নতুন করে আমাদের আলোচনায় যেটা চলে আসছে সেটা হচ্ছে স্টার লিঙ্ক। স্টার লিঙ্ক আমরা এখন সবাই হচ্ছে স্টার লিঙ্কের সাথে পরিচিত। স্টার লিঙ্ক মূলত ইলন মাস্কের তৈরি করা একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? আমরা সবাই এই লোকটাকে চিনি, এই লোকটা বর্তমান পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। ওনার বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, যেমন আপনি কয়েকটা নাম জানেনও, যেমন ওনার যে প্রতিষ্ঠানটা সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে টেসলা। আমরা সবাই জানি টেসলার কথা। টেসলা কি করে? টেসলা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করে। টেসলা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করে। এরপর আমরা এই লোকটারে আরো ভালোভাবে চিনি। এই লোকটার হচ্ছে আরেকটা কোম্পানি আছে, নাম হচ্ছে ভাই স্পেস এক্স। স্পেস এক্স হচ্ছে ভাই মহাকাশে যাওয়ার জন্য রকেট নির্মাণ করে। সো এই লোকের এইটা হচ্ছে রকেট নির্মাণের একটা ফ্যাক্টরি বা কারখানা। এরপর আমরা এই লোকটারে আরো একটা কারণে চিনি, এই যে তার স্টার লিঙ্ক। এই স্টার লিঙ্ক কি করে? এই স্টার লিঙ্ক কি করে? এই স্টার লিঙ্ক যেটা করে সেটা হচ্ছে ভাই, এই স্টার লিঙ্ক কি করে সেটা হচ্ছে ভাই, আমাদের মহাকাশে ছোট 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 অনেকগুলো স্যাটেলাইট আছে, তার মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়। তাহলে স্টার লিঙ্কের কাজ হচ্ছে ইন্টারনেট সেবা দেওয়া। কি ব্যবহার করে? অবশ্যই স্যাটেলাইট ব্যবহার করে, স্যাটেলাইট ব্যবহার করে, ঠিক আছে?
এরপর এরপর ওনার মানে এই ইলন মাস্কের আরেকটা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে নিউরালিঙ্ক। নিউরালিঙ্ক আপনারা অনেকেই হয়তো উপরের গুলার নাম শুনছেন, নিউরালিঙ্কের নাম কিন্তু শোনেন নাই। নিউরালিঙ্ক কি জিনিস? নিউরালিঙ্ক হচ্ছে আমাদের মাথার মধ্যে ওনারা একটা চিপ বসাবে, মাথার মধ্যে একটা চিপ বসাবে। আপনি বলবেন ভাই এই চিপ দিয়ে হবেটা কি? মোবাইলের মধ্যে যেরকম মেমোরি কার্ড বসায়, মাথার মধ্যে এরকম চিপ বসাবে। মাথার মধ্যে চিপ বসালে সুবিধা কি? সুবিধা হচ্ছে মনে করেন এই আইসিটি বইটা আপনাদের মুখস্থ করতে অনেক কষ্ট হয়, মুখস্থ করার কোনো দরকারই নেই। মাথার মধ্যে একটা চিপ বসায় নিছি, মাথার মধ্যে মেমোরি কার্ডের মতো বসায় নিছি। ওই মেমোরি কার্ডে আমাদের মোবাইলে যেরকম গান ডাউনলোড করি, ওই মেমোরি কার্ডের মধ্যে বইটা ডাউনলোড করে ফেলবো। তাহলে এর পরবর্তীতে ওইটার সাথে, ওই চিপের সাথে আমাদের মেমোরির বা আমাদের ব্রেইনের অন্যান্য কোষের হচ্ছে কানেকশন থাকবে। সো তখন আমরা ওইখান থেকে ধীরে ধীরে মনে করতে পারবো। এগুলো হচ্ছে আপডেটেড কাজ এই নিউরালিঙ্কের। বর্তমানে তারা এই চিপ বসানোর মাধ্যমে যেটা করবে, ওই চিপের সাথে সরাসরি আমাদের হচ্ছে এই স্টারলিংকের কানেকশন থাকবে বা ইন্টারনেটের কানেকশন থাকবে। আপনি কোনো কিছু যদি জানতে চান, সরাসরি ডেটা আদান প্রদান করতে পারবে। মস্তিষ্কের মধ্যে ধীরে ধীরে হচ্ছে ভালো লাগার অনুভূতি তৈরি করতে পারবে। মন খারাপ থাকলে মন ভালো করে দিতে পারবে, এমন অনেক কাজ করতে পারবে হচ্ছে এই নিউরালিঙ্ক। ঠিক আছে? এবং আচ্ছা, আমাদের এক ভাই বলতেছে না ভাই এগুলো চার দোকানে বিজ্ঞানীদের কথা, তারা এগুলো গবেষণা করে। ঠিক আছে, তারা এগুলো গবেষণা করে, চায়ের দোকানে যারা বিজ্ঞানী আছে তারা বলে। আসলে আপনাকে একটু জানাই, চায়ের দোকানে বিজ্ঞানীরা না, অলরেডি নিউরালিঙ্ক কয়েকটা দেশে বসানোর অনুমতি, মানুষের উপরে বসানোর অনুমতি, নট গিনিপিগের উপরে বসানোর অনুমতি, অলরেডি কয়েকটা দেশে এগুলো মানুষের উপরে বসানোর বা পরীক্ষা করার অনুমতি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, জাস্ট মানুষের উপর এখন বসানো স্টার্ট করবে এবং তারপরে হচ্ছে আপনি খেলা বুঝতে শুরু করবেন। ঠিক আছে, অলরেডি অনুমতি দেওয়া হয়ে গেছে, অলরেডি কয়েকটা দেশে অনুমতি দেওয়া হয়ে গেছে। এরপর আসেন আবার আমরা এখানে ফিরে যাই মাইক্রোওয়েভে। মাইক্রোওয়েভ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ডেটা সাপ্লাই করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যবস্থা মাইক্রোওয়েভ। এরপর আসেন সামনে আগাই, লাস্টে ইনফ্রারেড ওয়েভ। একটা শব্দ শুধু মাথায় রাখবো, সেটা হচ্ছে ভাই রিমোট। আর কিছু মাথায় রাখার দরকার নাই, পরীক্ষার হলে এই শব্দটাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাই রিমোট। অলওয়েজ দেখবেন আপনি রিমোটের কথা বলবে। প্রত্যেকটা রিমোটে ইনফ্রারেড ওয়েভ ইউজ করা হয়। মানে সাধারণত, ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সাধারণত ইনফ্রারেড ইউজ করে। এখন বলতে পারেন প্রত্যেকটা কিরকম ভাই? প্রত্যেকটা হচ্ছে এই যে আমার এসি, আমাদের টিভি, তারপরে হচ্ছে আমাদের ওই অনেকের গেট খুলে দেওয়ার জন্য রিমোট আছে। সো প্রতিটা রিমোটে সাধারণত ইনফ্রারেড ওয়েভ ব্যবহৃত হয়। এটি খালি চোখে দেখা যায় না। এরপর ইলেকট্রিক যন্ত্রের রিমোট কন্ট্রোলারে ব্যবহৃত হয়। 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজের মধ্যে হচ্ছে এটার স্পেকট্রাম আছে। তাহলে আশা করি আপনারা ব্যবহারটা পারবেন, বা এটার ব্যবহারটাই আপনার পরীক্ষায় আসবে। আর যেটা আসবে সেটা হচ্ছে এইটার কত থেকে কত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা একবার মুখস্থ করার চেষ্টা করবেন আমাদের এমসিকিউ পার্টের জন্য। আর আপনি মুখস্থ করার চেষ্টা করবেন হচ্ছে আমাদের এই উদাহরণগুলো কোথায় ব্যবহৃত হয়। আশা করি ক্লিয়ার। এবার আসেন, ওয়েভ শেষ, এবার আমরা একটু কথা বলবো হটস্পট নিয়ে। তার আগে মিসকাতুল ইসলাম নাহিদ ভাই, আগের ক্লাসটা কোথায় পাবো ভাই? আগের ক্লাসটা এখন এইটা দেখতে থাকেন, এই ফেসবুক পেজেই আপনি একটু প্রিভিয়াস ভিডিওতে যাবেন। প্রিভিয়াস ভিডিওতে গেলেই আপনি হচ্ছে আমাদের আরো অনেকগুলো ক্লাস আছে, ইংরেজির ক্লাস আছে, ফিজিক্সের ক্লাস আছে, কেমিস্ট্রির ক্লাস আছে, তারপর হচ্ছে প্রিভিয়াস আইসিটি ক্লাসও আছে, এগুলো সবগুলাই হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন ভাই। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এতক্ষণ দেখছেন ওয়্যারলেস মিডিয়া, এবার আপনি দেখবেন ওয়্যারলেসের মাধ্যমে কমিউনিকেশন সিস্টেম কিভাবে করা হয়। দুইটা আছে, একটা হটস্পট আর একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হটস্পটটা পরীক্ষার জন্য গুরুত্ব বেশি। তিনটা আমরা প্রত্যেকে এই তিনোটা পারি। একটা হচ্ছে ভাই ব্লুটুথ, নীল দাঁত। এর পরবর্তীতে আপনি জানেন ওয়াইফাই, এর পরবর্তীতে আপনি জানেন ওয়াই ম্যাক্স। ঠিক আছে, এই তিনটা আমাদের অতি পরিচিত ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স। আসেন আমরা একটু কথা বলা শুরু করি ব্লুটুথ সম্পর্কে। চলেন ব্লুটুথ দেখি। ফার্স্টেই ব্লুটুথ
নীল দাঁত। আপনারা প্রত্যেকে জানেন এটা নাম কোত্থেকে দেওয়া হয়েছে? ডেনমার্কের রাজা হ্যারল্ড ব্লুটুথ। ডেনমার্কের রাজা হ্যারল্ড ব্লুটুথ, তার নাম অনুসারে দেওয়া হয়েছে। আমার পাল্টা প্রশ্ন, নামটা দিয়েছে কে? নামটা দিয়েছে কে? একটু বলার চেষ্টা করেন। ডেনমার্কের রাজা হ্যারল্ড ব্লুটুথের নামে নামকরণ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই তো আমাদের নাজমুল সাকিব তামিম ভাই বলেছেন এইটা তো ভাই আমি জানি। আচ্ছা ভাই, এবার বলার চেষ্টা করেন নামটা কে দিয়েছে। আরো স্পেসিফিক প্রশ্ন, ব্লুটুথ কারা বা কে বা কোন সংস্থা, মানে কে এটা আবিষ্কার করছে বলেন। ব্লুটুথ কারা বা কোনো সংস্থা বা কোনো ব্যক্তি, যেই হোক, কে আবিষ্কার করেছে একটু বলে ফেলেন। ব্লুটুথ কে আবিষ্কার করেছে বা কারা আবিষ্কার করেছে নাম বলেন। ব্লুটুথ এটা কাদের আবিষ্কার একটু বলে ফেলেন, ঠিক আছে? এরপর ব্লুটুথ হচ্ছে ভাই তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা আমরা প্রত্যেকে জানি। প্যান, ল্যান, ম্যান, ক্যান, ওয়ান, এগুলো আমরা প্রত্যেকে জানি। তাহলে এটা হচ্ছে এক ধরনের প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের সাধারণত 1 থেকে 100 মিটার হয়ে থাকে দূরত্ব, 1 থেকে 100 মিটার। তবে এই 1 থেকে 100 মিটার হচ্ছে মাঝখানে কোনো দেয়াল থাকতে পারবে না, মাঝখানে কোনো দেয়াল থাকতে পারবে না। আর যদি হচ্ছে মাঝখানে দেয়াল টেয়াল থাকে তাহলে কার্যকর হবে 1 থেকে 10 মিটারের মধ্যে। 1 থেকে 10 মিটারের মধ্যে এটা হচ্ছে কার্যকর হয়। এরপর প্রযুক্তিগতভাবে এটার কোড হচ্ছে IEEE 802.15, 802.15। ওকে, দেখেন অনেকেই ভুল করছেন। বেলি আপু উনি বলতেছেন ভেন্ডর কোম্পানি। আনিশা হক আরশি আপু উনি বলতেছেন টেলিকম ভেন্ডর কোম্পানি। আপনি বোঝেন আপু, ভেন্ডর অর্থ কি? ভেন্ডর অর্থ কি? টেলিকম মানে হইতেছে যারা এই ধরনের মানে আমাদের তথ্য প্রযুক্তিগত জিনিসপত্র তৈরি করে তাদেরকেই বলা হয় টেলিকম। ভেন্ডর মানে যারা এসব বিক্রি টিক্রি করে, জিনিসপত্র তৈরি করে যারা বিক্রি করে তাদেরকেই বলা হয় ভেন্ডর কোম্পানি। আপনারা বলতে হবে কোম্পানিটার নামটা। যারা যারা নাম বলেছেন তাদেরটা সঠিক। কোম্পানিটার নাম হচ্ছে এরিকসন। এরিকসন কোম্পানি হচ্ছে এইটা তৈরি করেছে। আর এটা কি ধরনের কোম্পানি ওইটা যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই এরিকসন এইটা কি ধরনের কোম্পানি, তাহলে আপনি বলবেন এটা একটা টেলিকম ভেন্ডর কোম্পানি। মানে তথ্য প্রযুক্তিগত জিনিসপত্র তারা তৈরি করে তাই তাদেরকে টেলিকম বলতেছে, এগুলা বিক্রি করে তাই তাদেরকে বলতেছে ভেন্ডর কোম্পানি। তাহলে টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন এটি তৈরি করেছিল বা ব্লুটুথ তৈরি করেছিল। আশা করি ক্লিয়ার। এই পর্যায়ে প্রশ্ন হচ্ছে IEEE এটার পূর্ণরূপ কি? IEEE এইটার পূর্ণরূপ কি? একটু বলার চেষ্টা করবেন। IEEE এটার পূর্ণরূপ কি? ওকে, বলতে হবে IEEE এর পূর্ণরূপ। এরপর ব্লুটুথ গেল, এবার আমরা চলে আসবো হচ্ছে ওয়াইফাই, আমাদের প্রত্যেকের পরিচিত ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি আমরা প্রত্যেকে জানি পূর্ণরূপ কি? ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই এটা হচ্ছে ভাই ল্যান, আগেরটা ছিল প্যান, এইটা হচ্ছে ল্যান, আমাদের পরিচিত লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এইটার গতি হচ্ছে 54 Mbps, সাধারণত এই গতি হয়ে থাকে। এটা IEEE 802.11b, 802.11g, IEEE 802.11b, 802.11g। একটা হচ্ছে আগের ভার্সন, আরেকটা হচ্ছে পরের ভার্সন। এই দুইটা হচ্ছে আমাদের ওয়াইফাই এর ভার্সন। আবারও সেম প্রশ্ন, এখানেও আমরা দেখতে পাচ্ছি IEEE। কমেন্ট বক্সে জানান পূর্ণরূপটা কি। অর্ণব ভাই অলরেডি লিখে ফেলেছেন, অন্যরা একটু জানান। জানতে জানতে জেনে ফেলেন ওয়াইফাই এইটার জনক কে? গত ক্লাসে আমরা এটা জেনেছিলাম ভিক্টর ভিক হেইয়াস। ভিক্টর ভিক হেইয়াস এই লোকটাকে বলা হয় আচ্ছা, রিঙ্কু রিন্ডু বলছেন তা তো জানি না, খালি মুখস্থ করছি। এটা জানা লাগবে ভাই, জানা লাগবে। দেখবেন কোনো না কোনো বোর্ডে IEEE পূর্ণরূপ চলে আসছে। কোনো বোর্ডে না আসলেও আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আপনি যখন দিতে যাবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রত্যেকটাতেই আইসিটি কিন্তু দরকার হয় ভাই, ঠিক আছে? সেখানে কিন্তু এই জাতীয় খুঁটিনাটি প্রশ্নই আমাদেরকে করে, ঠিক আছে? ওকে, যেটা বলছিলাম ওয়াইফাই এর জনক, ঠিক আছে? ওয়াইফাই এর জনক হচ্ছে ভিক্টর ভিক হেইয়াস। ভিক্টর ভিক হেইয়াস, ঠিক আছে? আর আগেরটা তো কোনো ব্যক্তি তৈরি করে নাই, তৈরি করেছে একটা কোম্পানি। কোম্পানির নাম আমরা দেখে ফেলেছি। ওকে, আবারও বলি, এইটা হচ্ছে ল্যান, আগেরটা ছিল প্যান, প্যান ল্যান। এর পরেরটায় চলে আসবেন, এর পরেরটা আপনি দেখবেন ম্যান। ওকে, ওয়াই ম্যাক্স হচ্ছে যোগাযোগ প্রযুক্তির 4G। এইখানে হচ্ছে IEEE
802.16, বিস্তৃতি হচ্ছে 50 কিলোমিটার, বিস্তৃতি হচ্ছে 50 কিলোমিটার। ঠিক আছে, এখানেও আমরা দেখতে পাই IEEE আছে। আর IEEE আমাদের অসংখ্য শিক্ষার্থী, যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের আনিশা আপু, মৌমিতা মাসুদ, এর আগে আমাদের এক ভাই, প্রত্যেকে সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। এইটা সাধারণ একটা ইনস্টিটিউটকে বোঝায়, একটা ইনস্টিটিউটকে বোঝায়, যেই ইনস্টিটিউটটার কাজ হচ্ছে এদেরকে নির্দিষ্ট একটা কোড দ্বারা পরিচয় করানো। আর এই ইনস্টিটিউটটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং, এইটাই বোঝানো হয় IEEE দ্বারা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপর আমরা আরো কিছু জিনিসপত্র দেখার চেষ্টা করব, যেগুলো ওয়াইফাই, ওয়াইম্যাক্স কিংবা হচ্ছে আমাদের যে প্রথমে দেখেছি ব্লুটুথ, এগুলোর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। যেমন ফার্স্টে যেটা দেখতে পাই সেটা হচ্ছে NFC। এনএফসি হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এইটা সাধারণত ওই ব্লুটুথই ব্যবহার করে, ব্লুটুথ ব্যবহার করেই এগুলো কাজ করে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ তানু আপু, অবশ্যই আমরা এইটাও বলবো। আচ্ছা, নিয়ার ফিল্ড কমিউনিকেশন 4 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে, 4 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে এগুলো কাজ করে। যেমন হচ্ছে স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, টার্মিনাল, ডেবিট ক্রেডিট কার্ডে NFC ব্যবহৃত হয়, NFC ব্যবহৃত হয়। একটাবার আপনি মনে করে দেখেন তো, আপনারা যারা যারা ঢাকার মানুষজন আছেন তারা অনেকেই যে কাজটা করেন সেটা হচ্ছে মেট্রো রেল আপনারা ব্যবহার করেন। ওই মেট্রো রেলে কি হয়, মেট্রো রেলে আপনারা অনেকে হচ্ছে কার্ড, মানে জায়গায়, মানে মনে করেন এখন আপনি মতিঝিল থেকে উত্তরা যাবেন, মতিঝিলের জন্য আপনি একটা কার্ড নিছেন, এরকম অনেকের হয়। কিন্তু অনেকে আছে না যারা হচ্ছে একসাথে 500 টাকা দিয়ে একটা কার্ড নিয়ে নিছে, সো সে আর লাইনে দাঁড়ায় না, লাইনে না দাঁড়িয়ে সে কি করে, যেখান দিয়ে হচ্ছে কার্ডটা মানে দেখিয়ে বা কার্ডটা হচ্ছে আমাদেরকে একটা মেশিনের উপর রাখতে হয়, মেশিনের উপর রাখার পর ঢুকে যেতে পারে, সে দেখা যায় লাইনে দাঁড়িয়ে আর কার্ড না নিয়ে 500 টাকা দিয়ে একবারে কার্ডটা নিয়ে নিচ্ছে, ওই মেশিনটার উপরে সে কার্ডটা একটু ধরে, তারপরে মেশিনটা হচ্ছে দরজা খুলে যায়, সে ঢুকে পড়তে পারে। এই যে তার এই কার্ডটার মধ্যে কি হচ্ছে, মানে মেশিনটা কি করতেছে, আসলে মেশিনটা এই NFC করতেছে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ওই কার্ডের এখানে ব্যবহার করতেছে। এরপর মনে করে দেখেন আমাদের অনেক অফিসে, আমরা যারা অফিসে কাজ করি তারা দেখতে পাই অফিসে আপনাকে হচ্ছে একটা ID কার্ড দেওয়া হয়। সো অফিসে আপনি যখন ঢোকেন, প্রতিদিন ঢোকার সময় কতটা বাজে ঢুকেছেন এইটা জানানোর জন্য আপনাকে ওই ID কার্ডটা ধরতে হয় একটা মেশিনের সামনে, তারপর ওই মেশিনটা ক্লিক করে জানান দেয় যে আপনি আসছেন, এটা হয়ে গেছে। সো প্রশ্ন হচ্ছে ওখানে কি প্রযুক্তি ব্যবহার করছে, উত্তর হচ্ছে ওইখানে ওই NFC ইউজ করছে। সাধারণত এই NFC বিভিন্ন কার্ডে ইউজ করা হয়, NFC কার্ড সেগুলোকে বলা হয়। সো ওই NFC কার্ডে সাধারণত আমরা যে দেখে আসি কিছুক্ষণ আগে ব্লুটুথ প্রযুক্তি, ওই ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করা হয়, অর্থাৎ ওই কার্ডটাকে খুব সহজে একটা মেশিন রিড করতে পারে। কতটুকু ডিস্টেন্সে থাকলে, 4 থেকে 10 সেন্টিমিটার মধ্যে থাকলে ওই কার্ডটাকে মেশিনটা রিড করে ফেলতে পারে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাই জিগবি একটা তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এইটার IEEE 802.154 নামে পরিচিত। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আসেন, এগুলো থেকেও ভাই আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, তবে এগুলো সৃজনশীল প্রশ্নটা সাধারণত ওই প্যান আর লেনের সাথে সংশ্লিষ্ট। আপনি বলবেন কি বলতেছেন, আমার পরীক্ষায় আসে ব্লুটুথ, আসে ওয়াইফাই, আপনি নিয়ে যাচ্ছেন প্যান লেনে। ঘটনা কি ভাই? সহজ। প্যান লেনের মাধ্যমে ঘটনা কি, আপনি যখন ব্লুটুথটা পড়ছেন তখন আপনারা বলছে এটা প্যান, মানে কি, মানে হচ্ছে আপনারে বলে দিচ্ছে এইটার ডিস্টেন্স। উদ্দীপকের মধ্যে অবশ্যই দেখবেন কোনো না কোনো একটা চরিত্র এটা ইউজ করতেছে স্বল্প দূরত্বে। মানে সে বলবে সে তার মোবাইল থেকে গান শুনতেছে, অথবা সে তার মোবাইল থেকে হচ্ছে রেডিওটা শুনতেছে, মোবাইলের রেডিওটা বাজতেছে কিন্তু কানের মধ্যে হেডফোন লাগানো। ঠিক আছে, সো এই জাতীয় প্রযুক্তি যখন ব্যবহার করে আপনি বুঝবেন সেখানে হচ্ছে ব্লুটুথ ব্যবহৃত হচ্ছে, স্বল্প দূরত্ব ব্যবহৃত হচ্ছে। আবার যখন আপনাকে বলবে একটা অফিসের সবাই ইন্টারনেট ব্যবহার করতেছে, অফিসটা বেশ বড়, আপনি তখনই বুঝতে পারবেন ইন্টারনেট ব্যবহার করতেছে, অফিসটা বড়, তার মানে হচ্ছে এইখানে হচ্ছে ওয়াইফাই ব্যবহৃত হচ্ছে। এরপর ওয়াইম্যাক্স, মাথার মধ্যে গেঁথে রাখেন শব্দটা, শহর, কোনো না কোনো একটা শহরের কথা বলবে যে পুরো শহরের মানুষ ব্যবহার করে, তখনই আপনি বুঝে ফেলবেন যে ওয়াইম্যাক্স এর কথা বলতেছে। মোস্ট অফ দ্য টাইম
একজন ব্যক্তির ব্যবহার করার কোনো যন্ত্রের কথা বললে ওইটা সাধারণত ব্লুটুথ হবে, একটা অফিস ব্যবহার করার কথা বললে ওটা ওয়াইফাই হবে, একটা শহর ব্যবহার করার কথা বললে ওটা ওয়াইম্যাক্স হবে। আপনি পরীক্ষার সৃজনশীলে যে উদ্দীপকটা থাকবে অপশনের মধ্যে এই শব্দগুলো খুঁজবেন, অফিস ব্যবহার করছে না শহর ব্যবহার করছে না একজন ব্যক্তির ব্যবহার করার কথা বলতেছে। আশা করি ক্লিয়ার। এরপর আমাদের মোহাম্মদ আলী ভাই বলতেছেন ম্যাক্সিমাম কোশ্চেন তো স্যার টপোলজি থেকে আসে, তাই না? ভাই ম্যাক্সিমাম কোশ্চেন টপোলজি থেকে আসে, এটা সত্য, বাট এই অধ্যায় থেকে কমপক্ষে 2টা সৃজনশীল আসবে, কমপক্ষে 2টা সৃজনশীল আসবে। সো একটা সৃজনশীল হবে লাস্ট পার্টটা নিয়ে। লাস্ট পার্ট মিনস হচ্ছে টপোলজি, আমাদের ক্লাউড কম্পিউটিং এবং হচ্ছে কিছু ডিজিটাল ডিভাইস আছে, নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো, মানে আমি আরো স্পষ্ট করে বলি, মনে করেন হচ্ছে মডেম, মনে করেন হচ্ছে রাউটার, মনে করেন হাব, মনে করেন সুইচ, মনে করেন গেটওয়ে, মনে করেন ব্রিজ, এগুলো নিয়ে একটা মানে টপোলজি, ডিভাইস, ক্লাউড কম্পিউটিং, এগুলো নিয়ে একটা পার্ট। আরেকটা হচ্ছে সামনের দিকে এগুলোর পার্ট। এগুলোর পার্টের মধ্যে হয় তারা ওয়েভে যাবে না হলে কেবলে যাবে, আর কেবলের সাথে এগুলো একটারে হচ্ছে পেঁচাই দিতে পারে ভাই। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। সো 2টা সৃজনশীল আপনি কমপক্ষে পাবেনই, এটা গ্যারান্টেড। 3টা হয়ে যাইতে পারে, বাট 2টা আপনি নিশ্চিত থাকতে হবে আসতেছেই। সো একটা হচ্ছে ওই পার্টের, আর একটা হচ্ছে এই পার্টের, যেখানে কেবল থাকবে অথবা ওয়েভ থাকবে, কেবল অথবা ওয়েভ থাকবে, আর তার সাথে জড়াই দিবে প্যান ল্যান ম্যান এগুলোকে, আর না হলে হচ্ছে এই ব্লুটুথ ওয়াইফাই এগুলোকে। এই হচ্ছে প্রশ্নের সিস্টেম। ওকে, এইবার চলে আসেন এবার মোবাইল নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্কটার সংক্ষেপে আমরা বলে ফেলবো, মোবাইলের 2 ধরনের আছে, একটা হচ্ছে জিএসএম আর একটা হচ্ছে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এইটাকেই বলা হয় সিডিএমএ প্রযুক্তি। আর জিএসএম, আচ্ছা এগুলোর বিস্তারিত পরেই আছে, আমরা পরেই দেখে ফেলি তাহলে। জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা হচ্ছে পূর্ণরূপ। আর এইটা 1982-তে যাত্রা শুরু করেছে। সিম কার্ডের ব্যবহার এটার মাধ্যমে আসছে, জিপিআরএস এজ সুবিধা চালু হয়েছে, এসএমএস সেবা চালু হয়েছে। তাহলে 1982-তে যাত্রা করে, সিম কার্ড আসছে, জিপিআরএস আসছে, এসএমএস আসছে, এগুলো সবই হচ্ছে মূলত জিএসএম প্রযুক্তি, এগুলো জিএসএম প্রযুক্তি। এরপর আমাদের সিডিএমএ প্রযুক্তি। সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে যেটা হয়, এটা দ্বিতীয় প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি। ট্রান্সমিশন পাওয়ার কম হওয়ার কারণে কথা বলার সময় রেডিয়েশন কম হয়, কথা বলার সময় রেডিয়েশন কম হয়। এটাকে বা একে গ্রিন ফোন বা পরিবেশ বান্ধব ফোন বলা হয়। কথা শেষ, এবার বোঝায় স্টার্ট করেন। এখানে কি হয় ভাই, রেডিয়েশন কম। কি হয়, রেডিয়েশন কম। যেহেতু রেডিয়েশন কম, তাই পরিবেশের জন্য এটা ভালো। রেডিয়েশন কম হয় পরিবেশের জন্য ভালো, দ্যাটস এটা পরিবেশ বান্ধব। কিন্তু এটা পরিবেশ বান্ধব হলো যে কোম্পানিটা এটা ব্যবহার করতেছে তার জন্য এটা খারাপ। আপনি বলবেন কেন তার জন্য খারাপ কেন? আবার মনে করেন এইটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের মধ্যে মনে করেন এইটা হচ্ছে গ্রামীণ ফোনের অফিস। গ্রামীণ ফোনের অফিস, আমরা সাধারণত ফোন করলে কি হয়, ফোন করলে ওই গ্রামীণ ফোন সেন্টারে হচ্ছে বার্তা যায় বা হচ্ছে রবিতে বার্তা যায়, তারা হচ্ছে আমার যেখানে ফোনটা করেছি তাদের সাথে হচ্ছে লিঙ্ক করায় দেয়। এই হচ্ছে সিস্টেমটা। এখন অবশ্য সরাসরি লিঙ্ক হয়, আচ্ছা, বাট এইটাই হচ্ছে মূল সিস্টেম। সো এখন গ্রামীণ ফোনের এখানে বার্তা গেছে, তারা যেটা করে, তারা দেখবেন এইরকম ক্ষেতের মধ্যে, আগে দেখতাম ক্ষেতের মধ্যে বাড়ির মধ্যে এরকম টাওয়ার বানানো থাকতো গ্রামীণ ফোনের, বা হচ্ছে বিভিন্ন সিম কার্ডের বড় বড় টাওয়ার থাকতো। সো তারা এই বার্তাটা পাইছে, এরপর তারা আবার এই বার্তাটা পাশেরটাতে পাঠাইতো, পাশে আবার একটা বড় টাওয়ার থাকতো, ওই টাওয়ার হচ্ছে এই বার্তাটা রিসিভ করতো। এইভাবে টাওয়ার থেকে যেতে যেতে যে বন্ধুর বাসায় ফোন করছিলাম ওই বন্ধুর বাসায় ফোন কল চলে যেত। ঘটনা ঘটতে এইটা। সমস্যা যেটা হচ্ছে আমাদের সিডিএমএ প্রযুক্তিতে রেডিয়েশন কম, রেডিয়েশন কম। এই টাওয়ার থেকে এই টাওয়ারে যাওয়ার জন্য যে রেডিয়েশন দরকার হয় সেটার থেকে এটা কম। দ্যাটস ওয়াই সিডিএমএ প্রযুক্তিতে টাওয়ার বানাতে হয় বেশি। যদি টাওয়ার আপনি বেশি না বানান, যদি টাওয়ার বেশি না বানান, তাহলে কি হবে? তাহলে যেটা হবে ভাই, ওরা মানে অনেক দূরের, মনে করেন বান্দরবানের বন্ধুরা আমি ফোন দিছি, তার মোবাইলে ফোনই যাবে না, তার মোবাইলে নেটওয়ার্কই পাবে না। সো দ্যাটস ওয়াই টাওয়ার বানাইতে হয় বেশি, তাই এই প্রযুক্তিটা ব্যয়বহুল। তাই এই প্রযুক্তি কি ভাই? ব্যয়বহুল। একই সাথে এই প্রযুক্তির নেটওয়ার্ক সুবিধাটা কম পাওয়া যেত, কিন্তু এইটা পরিবেশ বান্ধব ছিল। টাওয়ার বেশি হলেও রেডিয়েশন কম হওয়ার কারণে এটা পরিবেশ বান্ধব ছিল। বাট
টাকা লেগে যেত বেশি। দ্যাটস ওয়াই বাংলাদেশের কোনো সিম কোম্পানি এই সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করে না। বাংলাদেশের প্রত্যেকটা সিম কোম্পানি, হতে পারে টেলিটক, হতে পারে বাংলালিংক, হতে পারে গ্রামীণ, হতে পারে রবি, হতে পারে এয়ারটেল, প্রত্যেকটা সিম কোম্পানি ব্যবহার করে জিএসএম প্রযুক্তি। বাট কিন্তু আগে আগে একটা সিম ছিল, তারা ব্যবহার করতো সিডিএমএ প্রযুক্তি। বর্তমানে এই সিম কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, সেই সিম কোম্পানির নাম কি বলেন? আপনাদের কাছে প্রশ্ন, সেই সিম কোম্পানিটার নাম কি? একটু বলতে হবে। প্রশ্ন হচ্ছে, সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করতো বাংলাদেশে একটি সিম কোম্পানি ছিল, বর্তমানে নাই, সেটির নাম কি? আর এটাকে গ্রিন ফোন বলা হয় কেন? ব্যয়বহুল, আশা করি বুঝছেন। কথা বলার সময় রেডিয়েশন কম হয়, পরিবেশের জন্য ভালো হয়, এটিও আশা করি বুঝে গেছেন। ঠিক আছে, এরপর এই দুইটাই ছিল আমাদের মোবাইল নেটওয়ার্ক। এবারে আমরা যাব পরবর্তী পার্টে। আসেন, পরবর্তী পার্টে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্কের প্রকারভেদ। নেটওয়ার্কের প্রকারভেদে আমরা জানি অনেকভাবে ভাগ করা যায়। মালিকানার ভিত্তিতে একটা প্রাইভেট, একটা পাবলিক, একটা প্রাইভেট, একটা পাবলিক, একটা প্রাইভেট আর একটা হচ্ছে ভাই পাবলিক। এর পরবর্তীতে নিয়ন্ত্রণের ভিত্তিতে একটা হচ্ছে সেন্ট্রালাইজড, এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়, আরেকটা ডিস্ট্রিবিউটেড, ছোট 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 অনেকগুলো জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। এরপর হাইব্রিড, মানে হচ্ছে দুইটার মিক্সচার, সেন্ট্রালাইজড আছে, ডিস্ট্রিবিউটেডও আছে, দুইটার মিক্সচারই হচ্ছে হাইব্রিড। এরপর আপনি চলে আসেন যেটা আমাদের পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে 5 প্রকার, অর্থাৎ যেগুলো আপনি পড়ে আসছেন সবসময়, প্যান, ল্যান, ক্যান, ওয়ান এবং হচ্ছে ভাই ম্যান, এগুলোর কথা বলতেছে। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এই 5টা প্রকার আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের মোহাম্মদ আলী ভাই, মাশফিকুল হাসান অর্ণব ভাই একদম ঠিক উত্তর দিয়ে ফেলেছেন। তারা আমাদেরকে জানাচ্ছেন যে ভাই সিটি সেল আমাদের যে সিমটা ছিল, ওরাই একমাত্র সিম যারা হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এই যে আমাদের সিডিএমএ প্রযুক্তি কোন সিমটা ইউজ করতো, সিডিএমএ প্রযুক্তি কোন সিম ইউজ করতো, সেই সিমটার নাম হচ্ছে সিটিসেল। একদমই ঠিক উত্তর। এক ভাই হচ্ছে টেলিটক বলছে, না রে ভাই টেলিটক না, সিটিসেল। টেলিটক তো এখনো আছে, সিটিসেল হচ্ছে এমন সিম যারা হচ্ছে এই সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করতো। আপনারা যারা যারা হচ্ছে এইখানে 2006 কিংবা হচ্ছে 2007-08 দিকে ফোন চালিয়েছেন, খুব ছোটবেলায়, আপনারা তখন হয়তো খুব ছোট ছিলেন, তারা হয়তো এই সিটিসেলের সাথে পরিচিত থাকতে পারেন। সিটিসেলে অনেক অফার দিত, বিশেষত যারা হচ্ছে রাতের দিকে কথা বলতে আগ্রহী তারা খুব ভালো অফার পেত। মানে আমি আরো সহজ করে বলি, রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত তাদের কল রেট অনেক কমিয়ে দিত। বসে বসে এখন ভাবেন তো রাতের বেলা কল রেট কেন কমাই দিত? কারণ রাতের বেলা এই যে তাদের ডেটাটা যাওয়া, মানে ডেটাটা বা এই ওয়েভটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারতো। সেই কারণে তখন তাদের কম টাওয়ার থাকলেও এই ডেটাটা যেতে সুবিধা হতো, রেডিয়েশন কম হলেও সমস্যা হতো না। এই কারণে রাতের বেলা তাদের মানে টক টাইমে হচ্ছে মানে 1 মিনিট কথা বললে আগে যেখানে হচ্ছে মনে করেন 90 পয়সা কাটতো, রাতের বেলা 50 পয়সা কাটতো। সেই কারণে দেখা যেত ছেলেমেয়েরা রাতের বেলা সারা রাত, তখন তার ফেসবুক ছিল না, তখন তারা গল্প টল্প করার জন্য এই সিটিসেল সিমটাই ব্যবহার করতো। সো দ্যাটস ওয়াই যারা যারা হচ্ছে 6, 7, 8-এর দিকে বড় হয়েছেন তাদের এই সিমটা হচ্ছে খুবই নস্টালজিক একটা সিম ছিল। ঠিক আছে, ওকে, সো এই হচ্ছে ঘটনা। এরপর আমাদের এই পাশে আবার চলে আসি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এটা হচ্ছে 5 প্রকার, প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। এগুলো আসলে পড়ার খুব একটা দরকার নেই, বইতেও আছে, পড়তে হবে না ভাই। আপনি শুধু পড়বেন প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। বলে দিচ্ছে ক্যাম্পাস, ক্যাম্পাস। এরপর ওয়ান বলে দিচ্ছে আমাদেরকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ম্যান। এরপর আচ্ছা, এটা আগে দেওয়া উচিত ছিল, ম্যান ওয়ান, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো এখানে বলাই আছে কোথায় ব্যবহৃত হয়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক একজন ব্যক্তি ব্যবহার করে, একজন ব্যক্তি নিজে নিজে যা করে, ল্যাপটপ চালায়, প্রিন্টার চালায়, মোবাইল চালায়, এগুলোতে ব্যবহার করবে, সহজ। এরপর ল্যান, লোকাল, মনে করেন একটা অফিস ভবন, মনে করেন একটা শপিং মল, মনে করেন একটা ছোট্ট সিনেমা হল, মনে করেন একটা মানে ছোট এরকম জায়গার মধ্যে ব্যবহৃত হবে যেটা, সেটা হচ্ছে ল্যান। এরপর হচ্ছে ক্যান, বলে দিচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক,
মানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, স্কুলের ক্যাম্পাস, কলেজের ক্যাম্পাস, ঠিক আছে। সো এই সব স্থানে হচ্ছে ব্যবহার করা হবে হচ্ছে ক্যান, এই সব স্থানে ব্যবহার করা হবে হচ্ছে ক্যান, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে ম্যান, মেট্রোপলিটন, মেট্রোপলিটন বলেই দিচ্ছে বড় একটা শহর, শহরের জন্য ব্যবহার করতেছে ম্যান। এরপর হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড। সো ওয়াইড হওয়ার জন্য আপনি তো জানেনই উদাহরণ একটাই আছে, সেটা হচ্ছে ইন্টারনেট। শেষ। আপনারা পরীক্ষার হলে এগুলোর আমাদের এমসিকিউতে জিজ্ঞেস করবে। একটা শহরের জন্য হলে কি হবে, আপনি বলবেন ম্যান। একটা অফিসের জন্য হলে কি হবে, আপনি বলবেন ল্যান। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য হলে কি হবে, আপনি বলবেন ক্যান। আপনারা জিজ্ঞেস করবে যে পুরো বিশ্বের জন্য হলে কি হবে, আপনি বলবেন ওয়ান, মানে ইন্টারনেটের কথা বোঝানো হচ্ছে। সো এগুলোর এক্সাম্পল গুলোই এমসিকিউ আকারে পরীক্ষা আপনাকে বেশি বেশি দিবে, ঠিক আছে। আর তেমন বেশি কিছু এখানে আসার পসিবিলিটি নাই, ঠিক আছে। এরপর এখানে এই কথাগুলোই বলছে। আমরা একটু সামনের দিকে চলে যাব। এরপর আমরা হচ্ছে দেখব ডিভাইস সমূহ। আমাদের এখন আলোচনা হবে ভাই ডিভাইস সমূহ এগুলো নিয়ে। ডিভাইসগুলো খুবই সহজ সহজ কিছু ডিভাইস আছে যেগুলো আমরা একবার তাকালেই সবাই পারবো, ঠিক আছে। যেমন মডেম, মডেম আমরা জানি মডেম হচ্ছে মডুলেটর, ডিমডুলেটর, মডুলেটর, ডিমডুলেটর। এখান থেকে নিয়েছে এম ও, এখান থেকে নিয়েছে ডি ই এম। তাহলে এই দুইটা শব্দ নিয়ে এম ও এবং ডিএম, এম ও ডিএম, এই দুইটা শব্দ নিয়ে তৈরি হয়েছে মডেম। আর এই মডুলেটর ডিমডুলেটর কি করে? মডুলেটর ডিজিটালকে অ্যানালগ করে, ডিজিটালকে অ্যানালগ করে। ডিমডুলেটর কি করে? ডিমডুলেটর অ্যানালগকে ডিজিটাল করে। তাহলে ডিজিটাল সংকেতকে অ্যানালগ করা, অ্যানালগকে ডিজিটাল করা, এই কাজটা যেই যন্ত্রটা সম্পাদন করে সেটাকেই বলা হয় মডেম, সেটাকেই বলা হয় মডেম। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই মডেম কি কাজে ব্যবহার করে? মডেম কি কাজে ব্যবহার করে? মডেম সাধারণত ইন্টারনেট সেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়। মডেম ইন্টারনেট সেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়, ইন্টারনেট সেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। মানে এই যে একটা ডেটাকে অ্যানালগকে ডিজিটাল করতেছে, ডিজিটালকে অ্যানালগ করতেছে, করে কি করতেছে, করে কি করতেছে, করে হচ্ছে ভাই আমাদেরকে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে। মানে মনে করেন আপনার মোবাইলে আপনি ইন্টারনেট ব্যবহার করেন, কিভাবে করেন ভাই? খুব সহজ। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি আমি সিম দ্বারা, সিম দ্বারা। আমার একটা সিম আছে, সিমের মধ্যে আমি ডেটা প্যাক কিনি, ডেটা প্যাক কিনে আমি নেট চালাই, সহজ কথা। আমার একটা পিসি আছে, মানে পার্সোনাল ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে। এই ল্যাপটপটা আমি গ্রামের বাড়িতে নিয়ে গেছি, সেখানে কোনো ব্রডব্যান্ড মানে ইন্টারনেটের যে তার ওইটা নাই, সেখানে কোনো ওয়াইফাই নাই, আমার ল্যাপটপের মধ্যে সিমও ঢোকানো যায় না। তাহলে ল্যাপটপের মধ্যে ইন্টারনেট চালাবো কি দ্বারা ভাই? ল্যাপটপের মধ্যে তখন আপনি ইন্টারনেট চালাতে পারবেন মডেম দ্বারা, আপনি ইন্টারনেট চালাতে পারবেন মডেম দ্বারা। সো এই যন্ত্রের মাধ্যমে অ্যানালগকে ডিজিটাল, ডিজিটালকে অ্যানালগ করে ইন্টারনেট ব্যবহার করে। এরপর আসেন রিপিটার, অতি পরিচিত যন্ত্র আমাদের রিপিটার। অনেক দূরে আপনি মনে করেন এইখানে একটা ডিভাইস আছে, অনেক দূরে আপনার আরেকটা ডিভাইস আছে, তারের মাধ্যমে, তারের মাধ্যমে, তারের মাধ্যমে আপনি ডেটা পাঠাবেন। এখন এতটা দূরে হওয়ার কারণে ডেটাটা যেতে যেতে ডেটা দুর্বল হয়ে যায় এবং ডেটা পরিপূর্ণভাবে পাওয়া যায় না। তখন আমরা যে যন্ত্রটা ব্যবহার করি মাঝখানে, সেইটার নামে হচ্ছে রিপিটার, সেটার নামে হচ্ছে রিপিটার। তাহলে দুর্বল হয়ে যাওয়া সিগন্যালকে, দুর্বল হয়ে যাওয়া সিগন্যালকে যেটা আবার শক্তিশালী করে তোলে, সেটার নামে হচ্ছে রিপিটার। দুর্বল হয়ে যাওয়া সিগন্যালকে শক্তিশালী করার কাজটা যে করে তার নামে হচ্ছে রিপিটার। আর এইটা সাধারণত আমরা দেখতে পাই কো এক্সিয়াল কেবলে অনেক ব্যবহৃত হয়, কো এক্সিয়াল কেবলে অনেক ব্যবহৃত হয়। এরপর রিপিটারের পর আমরা দেখতে পাবো হাব। এই হাব আরেকটা আছে সুইচ, হাব সুইচ, দুইটা একসাথে আমরা পড়ে ফেলি। আমরা এখানে আসি, সুইচে আসি। আমরা টপোলজি, টপোলজি এইটার সাথে সবাই পরিচিত। টপোলজি অনেক রকমের হতে পারে, তার মধ্যে একটা টপোলজি আছে স্টার টপোলজি। আমরা প্রত্যেকে জানি একটা টপোলজি আছে ভাই স্টার টপোলজি, স্টার টপোলজি। স্টার টপোলজিতে কি হয় আমরা জানি প্রত্যেকে। স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে। কি থাকে ভাই? একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে। কেন্দ্রীয় ডিভাইসের কাজ কি ভাই? সহজ।
মনে করেন এইটা কেন্দ্রীয় ডিভাইস, এরপর ছোট 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 অনেকগুলো, না মাঝখানে দাগ দেওয়া উচিত হয়নি, মাঝখানে দাগ দিব না, কোথায় ছিলাম, এই তো এখানে ছিলাম। ওকে, সো ছোট ছোট এরকম অনেকগুলো তার দ্বারা আলাদা আলাদা করে ডিভাইসগুলো সংযুক্ত থাকে। এরপর কাজ কি ভাই, এই ডিভাইসগুলো আমাদের কেন্দ্রীয় ডিভাইসে ডেটা পাঠায়, কেন্দ্রীয় ডিভাইসে ডেটা পাঠায়। এরপর যখন আমি হাব ব্যবহার করি, মনে করেন এটা 1 নম্বর ডিভাইস, 1 নম্বর ডিভাইস থেকে আমার কেন্দ্রীয় ডিভাইসে ডেটা পাঠাইছি। হাব ব্যবহৃত হয় একটা কেন্দ্রীয় ডিভাইস হিসাবে, হাব ব্যবহৃত হয় একটা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে, হাব ব্যবহৃত একটা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে। এখন কেন্দ্রীয় ডিভাইস হিসেবে যদি হাব ব্যবহৃত হয়, তাহলে একে থেকে ডাটা পাঠাইছি হাবে, সে কি করবে, সে 2 3 4 5 6 প্রতিটা ডিভাইসে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর প্রত্যেকটা ডিভাইসে সে ডেটাটাকে পাঠিয়ে দেয়। তাহলে হাব কি করে, প্রতিটা ডিভাইসে ডেটা পাঠায়, প্রতিটা ডিভাইসে ডেটা পাঠায়। ঠিক আছে, এরপর আমরা যদি হাব ইউজ না করে আমরা যদি সুইচ ইউজ করি, তাহলে সুইচের কাজ কি ভাই, আমরা প্রত্যেকে জানি সুইচ যেটা করে নির্দিষ্ট প্রতিটা ডিভাইস না ভাই, নির্দিষ্ট ডিভাইসে ডেটা পাঠায়, নির্দিষ্ট ডিভাইসে ডেটা পাঠায়। আরো স্পেসিফিকলি বললে, মনে করেন 1 নম্বর থেকে আমি ডেটাটাকে পাঠাতে যাচ্ছি 5 নম্বরে, তাহলে এখানে যদি আমি সুইচ ব্যবহার করি তাহলে ডেটা শুধুমাত্র 5ই পাবে, কিন্তু যদি হাব ব্যবহার করি প্রত্যেকে পাবে। দ্যাটস দ্য ডিফারেন্স, আমরা সবাই এটা পারি। এখন যেহেতু হাব বাছ বিচার না করে সবখানে পাঠায়, কিন্তু সুইচ যেহেতু বিচার করে পাঠায়, দ্যাটস ওয়াই এইটার একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে ফিল্টারিং। শব্দটা কি ভাই, ফিল্টারিং। কি কে ফিল্টার করতেছে, মানে ডাটাকে ফিল্টার করতেছে। তাহলে আমরা শব্দটা দেখব ডাটা ফিল্টারিং। পরীক্ষায় জিজ্ঞেস করে কে ডাটা ফিল্টারিং করতে পারে, কে ডাটা ফিল্টারিং করতে পারে না। তাহলে এই যে যাকে পাঠাতে বলতেছি, নির্দিষ্ট ডিভাইসটাতে পাঠাতে বলতেছি, এই নির্দিষ্ট ডিভাইসটাতে পাঠাচ্ছে, এটার এই ডাটা ফিল্টারিং বলে। তাহলে সুইচ ডাটা ফিল্টারিং করতে পারে, সুইচ ডাটা ফিল্টারিং করতে পারে, হাব ডাটা ফিল্টারিং করতে পারে না, ডাটা ফিল্টারিং করতে পারে না। যেহেতু ডাটা ফিল্টারিং করতে পারে না পারার একটা ব্যাপার আসছে, সেহেতু আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে বুদ্ধিমান ডিভাইস। বুদ্ধিমান ডিভাইস যেহেতু আমাদের সুইচ এটাকে ফিল্টার করতে পারতেছে, দ্যাটস ওয়াই সুইচকে বুদ্ধিমান ডিভাইস বলা হয়, সুইচকে বুদ্ধিমান ডিভাইস বা ইন্টেলিজেন্ট ডিভাইস বলে। ঠিক আছে, এবার অনেকে বলতে পারেন ভাই আমি তো পড়ছি রাউটারকে বুদ্ধিমান ডিভাইস বলে। উত্তর হচ্ছে রাউটারকেও বুদ্ধিমান ডিভাইস বলে, রাউটারও ফিল্টারিং করতে পারে। রাউটার কি ফিল্টার করতে পারে এবং রাউটারকেও কেন বুদ্ধিমান ডিভাইস বলে সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, দুইটাকেই বলে। ঠিক আছে, সো এই হচ্ছে হাব আর সুইচের পার্থক্য। এখানে এগুলাই লিখেছে, এক্সট্রা কিছু নাই। ঠিক আছে, এতটুকু বুঝতেই চলবে। হাব আর সুইচ সাধারণত স্টার টপোলজিতে ব্যবহৃত হয়। ক্লিয়ার আশা করি। এইবার আসেন একটু সামনে যাই। সামনে এবার যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে রাউটার। রাউটারকে কেন বুদ্ধিমান ডিভাইস বলে এবং রাউটার কিভাবে হচ্ছে ফিল্টারিং করে আমরা সেটা দেখব। ধরেন আপনার বাসায় ওয়াইফাই ব্যবহার করেন, আমরা জানি অনেকের বাসাতেই আমরা ওয়াইফাই ইউজ করি। যাদের বাসায় ওয়াইফাই ইউজ করি তাদের প্রত্যেকের বাসায় রাউটার একটা অতি প্রয়োজনীয় ডিভাইস। যেটা হয়, মনে করেন আমার বাসায় একটা রাউটার আছে, এটা হচ্ছে রাউটারটা। সো আমি ইন্টারনেটের তার আনছি, সো আমার ইন্টারনেটের তারের লোকটা কি করে, ওই ইন্টারনেটের তারটা এনে এই রাউটারে ঢুকাই দেয়, ইন্টারনেটের তারটা এনে রাউটারে ঢুকাই দেয়। রাউটারটা আবার কি করে, রাউটারটা ছোট 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 আলাদা আলাদা ডেটা প্যাক তৈরি করে, ছোট ছোট আলাদা আলাদা ডেটা প্যাক তৈরি করে। এরপর এই আলাদা আলাদা ডেটা প্যাকেট তৈরি করে আমি আমার রুমে বসে নেট চালাচ্ছি, আমার বড় ভাই তার রুমে বসে নেট চালাচ্ছে, আমার আম্মুর রুমে বসে ভিডিও কলে হয়তো আমার বাবার সাথে কথা বলছে, আমার বোন আরেক রুমে বসে তো নেট চালাচ্ছে। এইবার রাউটারটা আমার কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে ডেটা প্যাকেটটা পৌঁছে দেয়। এখন প্রশ্ন হলো, এটারে বুদ্ধিমান ডিভাইস কেন বলতেছেন, কেন এইটা একটা ইন্টেলিজেন্ট ডিভাইস? রাউটার একটা বুদ্ধিমান ডিভাইস কেন? রাউটার কেন একটা বুদ্ধিমান ডিভাইস? কেন এটা বুদ্ধিমান ডিভাইস?
কারণটা হচ্ছে রাউটার যেটা করে, এই যে আমার মোবাইলের ডেটা প্যাকেটটা পৌঁছাতে হবে, এই যে আমার ভাইয়ের মোবাইলের ডেটা প্যাকেট দিতে হবে, আমার মায়ের মোবাইলে দিতে হবে, রাউটার সর্বনিম্ন দূরত্বে কিভাবে গেলে সবচেয়ে কম দূরত্বে ডেটা প্যাকেটটা পৌঁছাতে পারবে সেটা খুঁজে বের করতে পারে। দ্যাটস ওয়াই রাউটার কি করে, সর্বনিম্ন দূরত্বে ডেটা প্যাকেটটা পৌঁছে দেয়। রাউটার সর্বনিম্ন দূরত্বে ডেটা প্যাকেটটা পৌঁছাতে পারে। এই যে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে পারে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় বুদ্ধিমান ডিভাইস। আর এই যে সর্বনিম্ন দূরত্বটা কোন পথে এটা খুঁজে বের করে, এইটাও এক ধরনের ফিল্টারিং, এইটাও এক ধরনের ফিল্টারিং। সো দ্যাটস ওয়াই এখানে কোন পথে গেলে এটা ফিল্টারিং করা যায়, মানে কোন পথে গেলে এটা কম হবে, মানে দ্রুত যাবে বা হচ্ছে সময় কম লাগবে, এইটা খুঁজে বের করার ফিল্টারিংটা সে করতে পারে। দ্যাটস এটাকে বলতেছি বুদ্ধিমান ডিভাইস। আর এইভাবে সবার কাছে ছোট 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 ডাটা প্যাক পৌঁছে দেওয়ার কাজটা পোস্টম্যানের মতো একটা কাজ, তাই একে পোস্টম্যানের সাথে তুলনা করে, তাই একে পোস্টম্যানের সাথে তুলনা করে। একটু আমাকে মন্তব্যের ঘরে আপনারা কমেন্ট করে জানাবেন এই তিনটা ডিভাইস আপনারা বুঝছেন কিনা, হাব, সুইচ এবং রাউটার। হাব, সুইচ এবং রাউটার, বিশ্বাস করেন এই তিনটা ডিভাইস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তিনটা ডিভাইস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় মোস্ট অফ দ্য টাইম গেটওয়ে বলেন, ব্রিজ বলেন, মডেম বলেন, কিংবা আমাদের নিক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলো আসে না, আসবে হচ্ছে এই তিনটা। এই তিনটেই বলা যেতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট, হাব, সুইচ এবং রাউটার। একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা। ওকে, আশা করি এই তিনটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার। কয়েকটা শব্দ লিখতে পারলেই হবে, যেমন এটা একটা বুদ্ধিমান ডিভাইস, এটা পোস্টম্যানের সাথে তুলনা করে, এটা কিভাবে ফিল্টারিং করে, এটা কিভাবে সর্বনিম্ন দূরত্বে পৌঁছায়, আর এটা তো আপনি লিখতেই পারবেন যে উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয় ছোট ছোট আকারে। শেষ। এরপর ব্রিজ দেখতেই পাইতেছেন একটা লাইন, একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে হচ্ছে ব্রিজ। গেটওয়েও সেম কাজ করে। আমরা গেটওয়েটা দেখতেছি না, আমরা বরং চলে আসি টপোলজিতে। টপোলজিতে আমরা যেটা করব, আমরা আঁকাকি করার চেষ্টা করব, আমরা আঁকাকি করার চেষ্টা করব। তবে আঁকাকি করার আগে আমরা আপনাদেরকে একটা অঙ্ক দিব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আমরা একটা অঙ্ক দেখেছিলাম, এইটা আপনারা সলভ করেন, খুবই সহজ অঙ্ক। অঙ্কটা হচ্ছে ভাই 10টা ডিভাইস আছে, 10টা ডিভাইস আছে, ঠিক আছে, 10টা ডিভাইস আছে। এখন শর্তটা কি বোঝেন, 10টা ডিভাইস আছে, প্রতিটার সাথে সংযুক্ত। আমি আবার বলছি, প্রতিটার সাথে সংযুক্ত। আমি আবার বলতেছি, এই লাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রতিটার সাথে সংযুক্ত। একটা তারের দাম, একটা তারের দাম 9 টাকা, একটা তারের দাম 9 টাকা। আমার প্রশ্ন হচ্ছে মোট খরচ কত টাকা, বলেন, ঝটপট অঙ্কটা করে বলে ফেলেন। আমার প্রশ্নটা খুব সহজ। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আমার কাছে 10টা ডিভাইস আছে, 10টা ডিভাইস আছে, প্রতিটা ডিভাইস প্রতিটার সাথে সংযুক্ত, একটা তারের দাম হচ্ছে 9 টাকা। আমার প্রশ্ন হচ্ছে মোট খরচ হবে কত টাকা, বলেন, একটু ট্রাই করেন। রিঙ্কু রিন্টু ভাই, বিদ্যুতের গতি চমৎকার। ওকে, অন্যরা একটু ট্রাই করেন। একজন চমৎকার, তিনি খুব দ্রুততার সাথে উত্তর দিয়ে ফেলেছেন। এটা ঢাবিতে আসছিল, ঢাবির ক ইউনিটে এটা প্রশ্নটা আসছিল। ওকে, আমরা একজন উত্তর পেয়ে গেছি, বেলিয়াপুর উত্তর পেয়ে গেছি। বেলিয়াপুর উত্তর অনেক বড়, 450 টাকা, 405 টাকা বেলিয়াপুর উত্তর। ওকে, রিকু রিন্ডু উনি উত্তর চেঞ্জ করে ফেলছেন, উনি বলছেন না ভাই 375 টাকা। নুবাপু বলতেছে না ভাই 45। অর্ণব ভাই বলতেছেন 405 টাকা। চমৎকার, অন্যরা একটু ট্রাই করেন। আমাদের সাথে 40 জন মানুষ আছেন, সবাই উত্তরটা ট্রাই করেন, ঠিক আছে। আপনার মাথায় যেটা উত্তর আসে বলেন, ঠিক আছে। কেউ পারলে করে বলেন, না করে বলেন, ক্যালকুলেটার চেপে বলেন, বাট বলেন, ঠিক আছে, যে কত হইতে পারে। আমার প্রশ্নটা খুব সহজ। আমার কাছে 10টা ডিভাইস আছে, ঠিক আছে, প্রতিটা ডিভাইস প্রতিটার সাথে সংযুক্ত। জুবাইর আহমেদ ভাই অস্থির, এ আপনারা দিয়ে হবে, ঠিক আছে। অন্যরা যদি এটা বুঝতো তাহলে হয়ে যেত। যেমন হচ্ছে মনিরাত্তর নিয়াপু, ওটা বুঝে নাই, মনিরাত্তর নিয়াপু বলছে 405 টাকা। মোহাম্মদ আলী ভাই সেও বলছে 405 টাকা, ঠিক আছে। আরো আমাদের রিকু রিন্ডু উনিও বলতেছেন 405। ওকে, জুবাইর ভাই বলতেছে ভাই আমি যেটা বলছি সেটাতেই কনফার্ম।
রাফসানুল ইসলাম ভাই বলতেছেন 405, মানসুরা খাতুন আপু বলেছেন 405, রিকোরেন্ডু বলতেছেন তাড়াতাড়িতে ভুল হয়েছে। আচ্ছা, এইবার আসেন আমরা উত্তরে যাই, ঠিক আছে, সময় আর নষ্ট না করি। 10টা ডিভাইস আছে, প্রতিটা ডিভাইস আমি আপনাকে কিন্তু একটা লাইনে বারবার বলতেছিলাম, প্রতিটা ডিভাইস প্রতিটার সাথে সংযুক্ত। এই লাইনটা তারা কি বোঝাইছে? এই লাইনটা তারা বোঝাইছে যে ভাই এত কিছু তাকানোর আমার সময় নাই, এইটা ম্যাশ টপোলজির অঙ্ক। কারণ আমরা জানি মেশ টপোলজিতে প্রতিটা ডিভাইস প্রতিটার সাথে সংযুক্ত থাকে, প্রতিটার সাথে সংযুক্ত থাকে। এখানে প্রত্যেকটা টপোলজির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা দ্বারা আমরা তারা চিনতে পারি। আর মেশ টপোলজির সেই বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এইটার ভাই প্রত্যেকটার সাথে সংযুক্ত থাকবে। তার মানে এই অঙ্কটা হচ্ছে ম্যাশের একটা অঙ্ক। এরপর আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ভাই মেশ টপোলজিতে তারের সংখ্যা বের করার একটা সূত্র আছে। ঠিক আছে, সূত্রটা কি? সূত্রটা খুবই সহজ, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আপনি বলতে পারেন এখানে n কি? n খুব সহজ, n হচ্ছে ভাই ডিভাইস সংখ্যা, n হচ্ছে ভাই ডিভাইস বা নোড সংখ্যা, n হচ্ছে ডিভাইস বা নোডের সংখ্যা। তাহলে এইবার আপনি একটাবার চিন্তা করে দেখেন আমার ফার্স্ট কথা কি ছিল? আমার ফার্স্ট কথা ছিল ভাই যে ভাই এখানে ডিভাইস আছে 10টা, আমার খরচ কত টাকা আমি পরে বাইর করব। আমি আগে বাইর করব যে তার লাগবে কয়টা, আমি ফার্স্টে তার বের করব, তারপর হচ্ছে আমি বের করব খরচ। সহজ কথাবার্তা, ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের রিঙ্কু বলতেছেন 405 কনফার্ম। দেখা যাক 405 হয় নাকি 45 হয়, এই দুটার মধ্যে আমরা অনেকে বিভক্ত হয়ে গেছি। আচ্ছা দেখি, n এর মান আমাদেরকে বলছে ডিভাইস কয়টা? 10টা। তাহলে এবার আমরা ইংরেজিতে লিখতাম এই যে 10টা ডিভাইস, এরপর 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10-এর থেকে 1 গেলে থাকতেছে হচ্ছে 9, নিচে আসছে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যদি 10কে কাটি 5, 5 9 45। তাহলে সরি 45 বলতেছি একটা, লিখতেছি একটা, একই। ওকে, সো আমাদের এখানে 5 9 45। তাহলে তারের সংখ্যা হচ্ছে 45টা, প্রশ্নে বলছে খরচ কত, আমার টাকা লাগবে কত। এরপর আমরা পড়ে আসছি যে ভাই একটা তারের দাম 9 টাকা, একটা তারের দাম কত? 9 টাকা। তাহলে এইবার আমার একটার দাম যদি হয় 9 টাকা, তাহলে 45টার দাম কত টাকা? তাহলে আপনি গুণ করবেন। কি করবেন? গুণ করবেন। আমরা গুণ করে হচ্ছে অলরেডি বের করে ফেলছি যে 405। এই তো 5 9 45, 45-এর কত? 5, হাতে আছে 4। এরপর হচ্ছে আপনি জানেন 4 9 36, 36 হলো 37 38 39 40। তাহলে আপনি বসাই দিবেন 40। তাহলে উত্তর হচ্ছে 405 টাকা, আর এখানে হচ্ছে 45টি। তাহলে এই হচ্ছে অঙ্ক, এইটাই ভাই ডাবিতে আসছে। আপনি দেখেন অঙ্কটা সহজ না? একদম পানির মতো সহজ অঙ্ক, এইটা ডাবিতে দিয়েছে। বাট এই অঙ্কটা আপনি পারেন বা না পারেন, অন্ততপক্ষে সূত্রটা আশা করি আপনার মাথায় গেঁথে গেছে যে তারের সংখ্যা বের করতে হলে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এইটা ব্যবহার করব। এখানে n হচ্ছে ডিভাইসের সংখ্যা বা নোডের সংখ্যা, ডিভাইস যে কথা নোড একই কথা। আপনাকে এখানে যতটা ডিভাইস বলবে বসাবেন, তারের সংখ্যা বের করবেন, কত টাকা লাগে বের করে ফেলবেন। দ্যাটস ইট, এইটাই হচ্ছে ম্যাশ টপোলজি। এরপর যদি বলে বাস টপোলজি, বাস টপোলজির একটাই শব্দ আপনি মাথার মধ্যে গেঁথে রাখবেন, ব্যাকবোন। যদি ব্যাকবোন গাঁথতে না পারেন মাথায় গাঁথবেন হচ্ছে মূল তার। এইখানে একটা মূল তার থাকবে, মানে এই তারটাকে একটু মোটা করি, এরকম একটা মূল তার থাকবে। এরপর মূল তারের সাথে ছোট তার দ্বারা ডিভাইসগুলো যুক্ত। সহজ ভাই, একটা মূল তার থাকে, মূল তারের সাথে ছোট তার দ্বারা ডিভাইসগুলো যুক্ত। পরীক্ষার হলে উল্টো পাল্টা করে ডিভাইস এঁকে দেয়, আপনারা এত কিচ্ছু নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আপনি দেখবেন মূল তার আছে কিনা। যদি মূল তার থাকে তাহলেই যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আমাদের এইখানে মূল তার থাকলে এটা হচ্ছে বাস টপোলজি হয়ে যাবে। মনে রাখতেন নি আপু, আপনি বলতেছেন আমি তো ঠিকই বলেছিলাম। আপনি আসলে ঠিকই বলছিলেন, ভুল হচ্ছে আমি ভুল বলেছি। হচ্ছে আমাদের ওই যে রিঙ্কু, উনি হচ্ছে ভুল বলেছিলেন। উনি একবার বলছেন 45,
একবার বলছেন 405, এরপরে উনি বলছেন দ্রুততার সাথে ভুল বলে ফেলেছে, ঠিক আছে। এরপর উনি একদম পারফেক্টলি বলছিল যে তার 45টা টাকা 405, এরপর উনিও পারফেক্ট বলেছেন, আর আপনি একদম শুরুতেই পারফেক্ট আনসারটা বলেছেন যে 405, একদম ঠিকঠাক আছেন, ঠিক আছে। এরপর যেটা বলছিলাম, বাস টপোলজি ব্যাকবোন বা মূল তার থাকবে। এরপর রিং টপোলজি, রিং টপোলজি আপনি জানেন রিং টপোলজিতে কি হবে, রিং এর মতো। রিং এর মতো হলে কি হবে, রিং এর মতো হলে লাস্টে গিয়ে পুরোটা সংযুক্ত, দেখেন এখানে কোনো ফাঁকা নাই, এখানে একটা শুরুর মাথা একটা শেষ মাথা আছে, কিন্তু এখানে কোনো ফাঁকা নাই। এইটাই হচ্ছে রিং টপোলজি। স্টার আগেই আপনি পড়ে ফেলেছেন কেন্দ্রীয় ডিভাইস, আগেই আপনি পড়েছেন কি ভাই, কেন্দ্রীয় ডিভাইস। যেই কেন্দ্রীয় ডিভাইসের আলোচনায় আপনি পড়েছেন, হয় এখানে ব্যবহৃত হবে হাব, না হলে ব্যবহৃত হবে সুইচ। হাব আর সুইচের পার্থক্য ভালো করে আপনি দেখছেন, হাব আর সুইচের পার্থক্য ভালো করে আপনি দেখছেন। লাস্টে ট্রি টপোলজি, গাছের মতো, গাছের মতো এই টপোলজিটা, গাছের মতো এই টপোলজিটা এইভাবে আস্তে আস্তে নামবে, তাহলে এইটাই হচ্ছে ট্রি টপোলজি। আর এই টপোলজিগুলার দুইটা বা ততোধিক, দুইটা বা তার অধিক টপোলজি যদি আসে সেটাকেই বলে হাইব্রিড টপোলজি, সেটাকেই বলে হাইব্রিড টপোলজি। আশা করি মূল কনসেপ্টটা আপনি বুঝে গেছেন। এর পরবর্তীতে কোনটাতে খরচ বেশি হবে, কোনটাতে ডেটা যাওয়ার সময় বেশি লাগবে বা কম লাগবে, কোনটার মধ্যে আমাদের ডেটাটা আশেপাশের হচ্ছে ইন্টারফারেন্স দ্বারা প্রভাবিত হবে, এগুলো একটু আপনাদের দেখতে হবে। এরপর আমাদের আজকের ক্লাসের এবং একই সাথে এই অধ্যায়ের লাস্ট ছোট্ট একটা টপিক, ক্লাউড কম্পিউটিং। আমরা প্রত্যেকে জানি ক্লাউড, ক্লাউড শব্দটার অর্থ হচ্ছে মেঘ, মেঘের মতো, মেঘের মতো এখানে ডেটাটা রাখা যায়। মানে হচ্ছে খুব সহজ, আমার ভাই সিনেমা দেখতে অনেক ভাল লাগে, সমস্যা হচ্ছে আমার কম্পিউটারে সিনেমা রাখার জায়গা নাই, মানে আমার কম্পিউটারে যে মেমোরি কার্ডটা আছে ওই মেমোরি কার্ডের সিনেমা রাখার জায়গা নাই। তাহলে আমি কি করতে পারি, আমি ইন্টারনেটের মাধ্যমে আরেকজনের কম্পিউটারের মেমোরি ভাড়া নিতে পারি, ভাড়া নিয়ে ওর কম্পিউটারে আমি সিনেমাগুলো রাখতে পারি। মানে আমার বন্ধুর কাছ থেকে পেন ড্রাইভে করে সিনেমা আনছিলাম, সো ওই সিনেমাগুলো রাখতে পারি। এর ফলে কি হবে, এর ফলে যখনই দরকার হবে 24 আওয়ার যখন দরকার, তখনই আমি নেটের মাধ্যমে ওই লোকের কম্পিউটারের মেমোরিতে, যেটাকে আমরা সার্ভার বলি, ওই সার্ভারে ঢুকে আমি সিনেমা দেখতে পারবো। আবার মনে করেন আমি সিনেমা রাখবো 5টা সিনেমার জন্য আমার জায়গা লাগবে হচ্ছে 5 জিবি, আমি ওই লোকটার এই 5 জিবি ছেলে ভাড়া নিতে পারবো। এমন না যে আমার 50 জিবি ভাড়া নিয়ে 5 জিবি ব্যবহার করতে হবে, না, আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই ভাড়া নিতে পারবো। এরপর আমার আবার মনে করেন সিনেমা দেখতে 5-6 দিন ভালো লাগছিল বা 1 মাস ভালো লাগছিল, এরপর আর ভালো লাগে না, তাহলে 1 মাস পর আমার যেহেতু ভালো লাগে না, আমার যেদিন ভালো লাগবে না ওই দিনই আমি তারে বলবো যে তোমার এই সার্ভারটা আমি আর ব্যবহার করব না। তাহলে এই যে সুবিধাগুলো আমি পেলাম, যখন খুশি তখন আমি এখানে অ্যাক্সেস করতে পারবো, এইটা একটা সুবিধা। আমার যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে পারবো। এরপর আমার যতটুকু দরকার ততটুকুর জন্য আমি টাকা পয়সা দিব। এই যে সুবিধাগুলো, এগুলো নিয়েই তৈরি হচ্ছে ক্লাউড কম্পিউটিং, তবে আমি শুধু ভাই সার্ভারের কথা বলেছি, যে মানে একটা লোকের আপনি মেমোরি ইউজ করবেন না, এখানে শুধু মেমোরি না, মেমোরি ব্যবহার করতে পারবেন, চাইলে অন্য একটা লোকের ডিভাইস ব্যবহার করতে পারবেন, এছাড়াও চাইলে আপনি একটা লোকের সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। এগুলোর উপরে ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং এর কয়েকটা প্রকারভেদ আছে কিছু বৈশিষ্ট্য। আসেন দেখি। প্রথমেই ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য হচ্ছে 3টা। প্রথমে রিসোর্স স্কেলেবিলিটি, এইটার মানে হচ্ছে রিসোর্স যত দরকার ততটুকু আমি পাবো। এরপর অন ডিমান্ড, চাহিদা মাত্রই, মানে আমি যখনই চাইবো তখনই পাবো। পে অ্যাজ ইউ গো, মানে আমি যখন ব্যবহার করব তখনই টাকা দিব, আগেই টাকা দেওয়ার প্রয়োজন নাই, বা হচ্ছে অনেক পরে টাকা দেওয়ার মানে খারাপ সিস্টেমও নাই, যখন ব্যবহার তখন টাকা। যেমন এটুকু আশা করি বুঝে ফেলেছেন, যেমন আমাদের অর্ণব ভাই একদম পারফেক্টলি অনেকগুলো ক্লাউড কম্পিউটিং এর সাইটের নাম দিয়ে দিয়েছেন। গুগল ড্রাইভ একটা সাইট, আমরা গুগল ড্রাইভে কিন্তু অনেকেই মুভি রাখি,
কিংবা হচ্ছে অনেকে ছবি পিকচার, অনেকেই ছবি তুলে তুলে পিকচার রাখি, আইক্লাউড, ঠিক আছে, যারা আইফোনের ইউজার আছে তারা আইক্লাউড ইউজ করেন। এরপর হচ্ছে যারা মাইক্রোসফটের ইউজার আছেন ওয়ান ড্রাইভ আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তাহলে এই গুগল ড্রাইভ, আইক্লাউড, ওয়ান ড্রাইভ এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ, ঠিক আছে। এরপর ক্লাউড কম্পিউটিং অবকাঠামোগত সেবা দেয়, মানে হচ্ছে অন্য আরেকজনের যদি আপনি ডিভাইস ইউজ করেন, অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা মানে জিনিসপত্র যদি রাখেন বা প্ল্যাটফর্ম ইউজ করেন সেটা সেবা। লাস্টে সফটওয়্যারের সেবা, লাস্টে সফটওয়্যারের সেবা। আপনি বলতে পারেন এইটা আবার কিরকম? আপনি দেখবেন অনেক সময় আপনার মোবাইলে ইনস্টল নাই বা আপনার কম্পিউটারে ইনস্টল নাই, কিন্তু নেটের মাধ্যমে অ্যাক্সেস করে আপনি আরেকজনের সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যেমন আমি অনেক সময় দেখি অনেকে হচ্ছে নিজের কম্পিউটারের মধ্যে মনে করেন হচ্ছে ছবি এডিট করার কোনো ব্যবস্থা নাই, কিন্তু সে ক্যানভার মাধ্যমে ক্লাউড কম্পিউটিং এর ক্যানভা ইউজ করে বা হচ্ছে অনেক সময় হচ্ছে ফটোশপ ইউজ করে, এগুলোর মাধ্যমে হচ্ছে ছবি এডিট করে ফেলে। সো এগুলো হচ্ছে সফটওয়্যার সেবা। আর এগুলোর উদাহরণ হচ্ছে বা এরকম কিছু ক্লাউড বা স্টোরেজ হচ্ছে গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স, আইক্লাউড, সিঙ্ক.com এগুলো। আর এগুলো বুঝে ফেললেই আপনি দেখবেন আপনার এই অধ্যায়টা কিন্তু শেষ। এরপর আমাদের এই কোর্সটার বিজ্ঞাপন নিয়ে কথাবার্তা আছে। কোর্সের বিজ্ঞাপন পরে পড়া আগে একটাবার আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, প্রায় 2 ঘন্টা চলে গেছে। একটাবার আপনি মনে করে দেখেন তো, আজকের ক্লাসে আমরা ফার্স্ট এসে কিছু কেবল নিয়ে কথা বলছি, কেবল কেবল তার তার, আপনার তারগুলা মনে পড়ে কিনা, আপনার তারগুলা মনে পড়ে কিনা, ঠিক আছে। এই যে তারের কথা আমরা বলতেছি, অর্ণব ভাই একদম পারফেক্ট প্রশ্ন করেছেন, আসছি ভাই। তারের কথা বলছি, অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল কিংবা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এই তারগুলো আপনি ভালো করে বুঝছেন কিনা, তারগুলোর অংশ বুঝছেন কিনা একটাবার চিন্তা করেন। চিন্তা করতে করতে অর্ণব ভাই বলতেছে অপটিক্যাল ফাইবারে লেজার কমিউনিকেশনে কিভাবে ব্যবহৃত হয়। লেজার, লেজার বলতে মূলত আমরা বুঝি হচ্ছে কোনো একটা রশ্মি আপনার কোনো একটা জায়গাতে নিক্ষেপ করা হয়। লেজার কমিউনিকেশনের সময় যে পরিমাণে দ্রুততার সাথে আলো আসে, অপটিক্যাল ফাইবারেও সেটা ব্যবহার করা যায়, ঠিক আছে, সেটা ব্যবহার করা যায়। এই কারণে হচ্ছে এইটা বলা হয়। আরো স্পেসিফিকলি বলতে গেলে কারোর শরীরে যখন আমরা লেজার করে থাকি তখন সাধারণত যেটার মাধ্যমে ডেটাটা পাঠানো হয় বা ওইটার জন্য যে কেবলটা ইউজ করা হয় সেই কেবলটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। এরপর একটু চিন্তা করে দেখেন, অপটিক্যাল ফাইবার পরে ওয়েভগুলো, ওয়েভের কিচ্ছু আপনার পারা লাগবে না। 2টা জিনিস, যে এটা কত থেকে কত স্পেকট্রাম, প্রথম কথা। 2 নম্বর কথা, এদের ডিফারেন্সটা কি, রেডিও ওয়েভের সাথে মাইক্রোওয়েভের ডিফারেন্স কি, মাইক্রোওয়েভের সাথে ইনফ্রারেডের ডিফারেন্স কি, এটুকু বুঝছেন কিনা। এরপর আপনি চলে আসেন হটস্পটে। হটস্পট কি কি ভাই? ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ। আবিষ্কারটা করছে কে? ব্যবহারটা কোথায় হয়? IEEE কোডটা কত? আবিষ্কারটা করছে কে? ব্যবহারটা কোথায় হয়? IEEE কোড কত? এটুকু বুঝছেন কিনা, এটুকু বুঝতে আপনার হবে। এরপর আপনি চলে আসেন আমাদের মোবাইল নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্কে 2টা, একটা GSM, একটা CDMA, 2টার কিছু বৈশিষ্ট্য আছে, এটা আপনি বুঝছেন কিনা। এর পরবর্তীতে আপনি চিন্তা করবেন প্যান ল্যান ক্যান ম্যান 1 এগুলো, প্যান ল্যান ক্যান ম্যান 1 এগুলো। এর পরবর্তীতে আপনি কিসে যাবেন? এর পরবর্তীতে আপনি যাবেন প্যান ল্যান ক্যান ম্যান 1 যখন শেষ, আপনি চলে আসবেন কিছু ডিভাইসে, মডেম, সুইচ, রাউটার, হাব, এগুলো বুঝছেন কিনা। স্পেশালি 3টা, একটা হচ্ছে সুইচ, একটা হচ্ছে রাউটার, একটা হচ্ছে হাব, এই 3টা বুঝছেন কিনা। লাস্টে টপোলজির প্রত্যেকটার কিছু আলাদা 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 পার্থক্য আছে, এগুলো বুঝছেন কিনা। এবং সর্বশেষে খুবই সহজ একটা ব্যাপার, ক্লাউড কম্পিউটিং, এটুকু বুঝতে পেরেছেন কিনা। এটুকু যদি হালকা পাতলা বুঝে যান তাহলে ইনশাআল্লাহ আমাদের আলোচনাটুকু হয়ে গেছে। এইবার আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অবশ্যই হয় বোর্ড বইটা আছে, না হলে আমাদের অতি প্রিয় শিক্ষক মাহবুবুর রহমান স্যারের বইটা আছে, না হলে আমাদের আরেকজন প্রিয় শিক্ষক প্রকৌশলী মুজিবুর রহমান স্যার, ওনার বইটা আছে। যেই কোনো একটা বই থেকে অধ্যায়টা একটাবার ভাই রিডিং পড়ার চেষ্টা করেন। আপনি যদি একটাবার এই অধ্যায়টা রিডিং পড়ে ফেলেন তাহলে ইনশাআল্লাহ পারফেক্টলি 2টা সৃজনশীল আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন। আশা করি আপনারা বুঝে গেছেন। আর এভাবেই আমরা পুরো বইটা শেষ করব, তার জন্য আমাদের একটা কোর্স আছে, একটু দেখার চেষ্টা করেন। এইবার প্রথমত কোর্সটা অনেকগুলো সাইকেলে বিভক্ত। প্রথম যে সাইকেলটা আছে সেখানে 3টা সাবজেক্ট আছে, ইংরেজি, বাংলা, ICT। অর্থাৎ এই সাইকেলটা সবার জন্য, সায়েন্স, কমার্স, আর্টস, আপনি যেটাই হন না কেন
আপনি এই সাইকেলটা যদি কেনেন তাহলে আপনি এই 3টা সাবজেক্ট আপনি পাবেন। ঠিক আছে, এই সাইকেলটা কিনলে এই সাইকেলের দাম হচ্ছে ভাই 4000 টাকা। আর বলে রাখা ভালো, 4000 টাকা কিন্তু ভাই কম না, অনেক টাকা 4000 টাকা। আপনি বলতেই পারেন ভাই 3টা সাবজেক্টের জন্য 4000 টাকা কিভাবে কি? ব্যাপারটা হচ্ছে ভাই, ক্লাসটা ঈদের পরপর শুরু হবে, আপনার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। আর এই কোর্সের মধ্যে কিন্তু শুধু ক্লাস না, ক্লাস থাকবে, ক্লাসের পাশাপাশি প্রতিটা ক্লাসে আমরা এখানে যা কিছু লিখি পিডিএফ ফাইল আকারে আপনাকে দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি আপনাদেরকে যখন এগুলো কোর্সগুলো শেষ হয়ে যাবে শুরু হবে মডেল টেস্ট। মডেল টেস্টেরটা, আমাদের এইসব পিডিএফ ফাইল টেল এগুলোরটা প্লাস ক্লাসেরটা এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই কোর্সটা চলবে। সব মিলায় হচ্ছে 4000 টাকা, সব মিলায় হচ্ছে 4000 টাকা। এর পরবর্তীতে সাইকেল টু হচ্ছে আমাদের বিজ্ঞানের ভাইদের জন্য, অর্থাৎ হচ্ছে এবং বোনদের জন্য, বিজ্ঞানের বোনদের জন্য, অর্থাৎ হচ্ছে ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই সাবজেক্টগুলো নিয়ে হচ্ছে এইটার ফি 6000 টাকা। এরপর সাইকেল থ্রি হচ্ছে আমাদের মতো যারা বোকাশোকা মানুষ আছে, অর্থাৎ মানবিকের যারা আছি তাদের জন্য। এইখানে অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস কিংবা আমাদের যা যা আছে, মানে আমাদের মানবিকের যা যা আছে সবকিছু নিয়ে কোর্সটা এখানে হচ্ছে 2500 টাকা, এখানে ফি 2500 টাকা। এরপর লাস্ট সাইকেল হচ্ছে ভাই অ্যারাবিকের ভাইদের জন্য। অ্যারাবিক যারা মাদ্রাসা শিক্ষার্থী আছো ভাই, তোমাদের কঠিন অনেক কিছু আছে না ভাই, ওই যে ইসলামী, আরবি, এই যে ফিকা শাস্ত্র, মান্তিক, কি যেন সব আছে তোমাদের ভাই, এগুলো নিয়ে চমৎকার ভাবে আছে 2500 টাকার এই কোর্সটা। আমাদের মাদ্রাসার অনেক শিক্ষার্থী মাদ্রাসা পড়ে ফেলেছে কিন্তু এখনো ভালোভাবে হয়তো কোরআন শরীফ পড়তে বা হাদিস পড়তে সমস্যা হয়, তারা অবশ্যই এই কোর্সটা দেখতে পারো ভাই। ঠিক আছে, এরপর কম্বাইন্ড, অর্থাৎ সায়েন্সেরও পড়লেন আবার ইংলিশ বাংলা আইসিটিও পড়লেন, বিজ্ঞানের গুলো আর হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি, তাহলে পড়বে 9000 টাকা। এরপর ইংলিশ বাংলা আইসিটি প্লাস হচ্ছে ভাই মানবিকের সবগুলো তাহলে পড়বে 6000 টাকা। আর যদি আপনি আর যদি কোনো কারণ নাই, এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা। আশা করি আপনারা আমাদের সবগুলো কথাই বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে মিসকাতুল ইসলাম নাহিদ ভাই বলেছেন এই ক্লাসগুলো কি সব অনলাইন কিনা? জি ভাই, এই ক্লাসগুলো সবই হচ্ছে অনলাইনে হবে। আর মোটামুটি বাংলা, ইংরেজি, আইসিটি কিংবা আর্টসের কিংবা আমাদের সায়েন্সের কিংবা আমাদের অ্যারাবিকের মানে মাদ্রাসা শিক্ষার্থীদের সবগুলো ক্লাসে অনলাইনে হবে। তবে পরীক্ষাগুলো হবে ভাই অফলাইনে। পরীক্ষাগুলো ফোকাসের যে কোনো শাখাতে আপনি দিতে পারবেন। ক্লাস শেষ হওয়ার পর মডেল টেস্ট শুরু হবে সম্পূর্ণ এইচএসসির আঙ্গিকে। একদম ক্লাস শুরু হয়ে ঈদের পরপর ক্লাস শুরু হয়ে এইচএসসির আগ পর্যন্ত ভাই ক্লাস চলবে। এরপর অ্যাডমিশনের জন্য কোন বইগুলো কিনবো প্লিজ বলেন। তানু আপু, আপনি যদি হচ্ছে আমাদের মানবিকের শিক্ষার্থী হন, আমি ধরে নিচ্ছি আপনি মানবিকের, নিজে মানবিক, তাই সবারই ধরে নেই মানবিক। আচ্ছা, সো আপনি যদি মানবিকের শিক্ষার্থী হন, আপনার কাছে অনুরোধ থাকবে যদি আপনি 26 ব্যাচ হন তাহলে এখন কোনো বই কেনার দরকার নেই। দয়া করে কোনো বইটা এখন কিনিয়েন না কিনে আপনি আপনার বাংলা ব্যাকরণ যে বইটা আছে এইটা ভালো করে শেষ করেন। ইংলিশ ফর টুডে এবং যেই কোনো একটা গ্রামার বই যেটা আপনার এখন বাসা আছে এইটা শেষ করেন। পাশাপাশি আপনার অর্থনীতি, আইসিটি, ইতিহাস বইটা ভালো করে শেষ করার চেষ্টা করেন। কারণ আপনি যদি মানবিকের শিক্ষার্থী হন, এই যে ইংরেজি যা পড়তেছেন এটাই বলা যেতে পারে অ্যাডমিশনে পড়বেন, জাস্ট একটু হায়ার লেভেলে চলে যাবেন। ঠিক আছে, আমাদের বাংলাও সেভ, আমাদের সাধারণ জ্ঞানও সেভ। সাধারণ জ্ঞানের শুধুমাত্র একটু বাংলাদেশ আন্তর্জাতিক যোগ হয়, কিন্তু মৌলিক সাধারণ জ্ঞান বলে একটা পার্ট আছে। মৌলিক সাধারণ জ্ঞানে এই আইসিটি থাকবে, এই অর্থনীতি থাকবে, এই ইতিহাসই থাকবে। সো এগুলোই আপনি পড়তে পারবেন। যদি খুব বেশি পড়ার ইচ্ছে হয় তাহলে একটা বই আছে প্যানাসিয়া জিকে বা জিকে প্যানাসিয়া, এই বইটা কিনতে পারেন। এই বইটার মধ্যে আপনি একটু একটু করে সাধারণ জ্ঞানটা এগিয়ে নিতে পারেন। আর বাংলা, ইংরেজি এখন আপনি যা পড়তেছেন এইটাই পড়তে থাকেন, ইনশাল্লাহ এতেই হয়ে যাবে। আশা করি আপনারা যারা এই দীর্ঘ 2 ঘন্টা ধরে আমাদের সাথে ছিলেন প্রত্যেকের জবাব পেয়ে গেছেন। আর একই সাথে আমাদের এই ক্লাসটার মধ্যেও আমরা ভাই আলোচনা করে ফেলেছি আইসিটি 2য় অধ্যায়ের সম্পূর্ণ বা বিস্তারিত। এভাবেই আমাদের ক্লাস এগিয়ে যেতে থাকবে, আমরা এগিয়ে যাব, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।